সো আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 5, যেটা আমাদের লাস্ট টপিক আমাদের সিলেবাসের। সো আমরা একটা বেসিক ধারণা নিব এই চ্যাপ্টারের উপরে। আজকে মোটামুটি আমরা এই চ্যাপ্টারের বেসিক গুলোকে শেষ করতে চাচ্ছি। সো উল্লাস তো আমি মাইক্রোফোন অফ কর। সবাই একটু মিউট করে দেন আপাতত। আগে আমরা একটু আলোচনা করি, কারো কোনো কমেন্ট থাকলে চ্যাট বক্সে একটু লিখে ফেলবো। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি আমাদের যে লাস্ট চ্যাপ্টার। তো আপনাদের সামনে একটু যদি বই খাতা থাকে একটু বেটার হয়। বই তো আমি অবশ্য দেখাচ্ছি স্ক্রিনে, সো শুধু খাতা কলম থাকলেও হবে। মেজর মেজর পয়েন্ট গুলো যাতে আমরা একটু নোট রাখতে পারি, এটাই। সো দেখেন, তো দেখতে পাচ্ছেন আমাদের এটা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? Yes, Yes, sir. sir. ওকে, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 এর নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশন। অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশন। সো মার্চেন্ডাইজ মানে কি? মার্চেন্ডাইজ অর্থ হচ্ছে কেনা বেচা করা। সো মার্চেন্ডাইজিং অপারেশন বলতে বোঝানো হচ্ছে সেই ধরনের বিজনেস গুলো যারা এক পক্ষের কাছ থেকে পণ্য ক্রয় করে আরেক পক্ষের কাছে বিক্রি করে। তো আমরা গত 4 চ্যাপ্টারে যেগুলো নিয়ে আলোচনা করেছি সেটা মূলত সেবামূলক কোম্পানি ছিল। কিন্তু আমরা যদি আমাদের আশেপাশে দেখি, আমরা কিন্তু বেশিরভাগ সময় পণ্য সামগ্রী কিনি। তাহলে এই যারা প্রোডাক্ট বিক্রি করে আয় করে, সেই ধরনের বিজনেস আবার দুই রকম হতে পারে। একটা হলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আর একটা হলো মার্চেন্ডাইজিং কোম্পানি। তো ম্যানুফ্যাকচারিং কোম্পানি কোনটা? যারা পণ্য উৎপাদন করে নিজেরাই, তারপরে সেটা বিক্রি করে। আর মার্চেন্ডাইজিং মানে এরা নিজেরা উৎপাদন করে না, তারা আরেক পক্ষের কাছ থেকে পণ্যটা প্রথমে কম দামে কিনে এনে আর আরেক মানে অপর পক্ষের কাছে বেশি দামে বিক্রি করে। তো এদেরকে বলে মার্চেন্ডাইজিং কোম্পানি। কথা কি বোঝা গেল কি বলেছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে একটু বলেন তো যে মার্চেন্ডাইজিং বিজনেস কারা হতে পারে, কোন কোন? আমরা তো আশেপাশে আমরা তো জানি যে বিক্রেতা কয় ধরনের হয়। সো কোন ধরনের প্রতিষ্ঠানগুলো বা কোন ধরনের বিক্রেতাগুলোকে আমরা মার্চেন্ডাইজিং কোম্পানি বলতে পারি? যারা কি এক পক্ষের কাছ থেকে পণ্য তারা এক ক্রয় করে পক্ষের কাছ থেকে স্যার ক্রয় করে অন্য পক্ষের কাছে স্যার বিক্রি করে, এরকম কারা আছে? ডিপার্টমেন্টাল খুচরা স্টোর, সুপার স্টোর, খুচরা বিক্রেতা। আর কে আছে? হোলসেলার, পাইকারি বিক্রেতা। তো জি স্যার। এই মার্চেন্ডাইজিং অপারেশন বলতে দুই ধরনের বিজনেসকে বোঝানো হচ্ছে। হতে পারে তারা হোলসেলার অথবা হতে পারে রিটেইলার। বাবা মিউট করে দেন একটু, আশেপাশে সাউন্ড হচ্ছে। সো হোলসেলার মানে পাইকারি বিক্রেতা, আর রিটেইলার মানে খুচরা বিক্রেতা। সো অবশ্যই হোলসেলাররা কার কাছ থেকে কিনে? যারা ম্যানুফ্যাকচার করে তাদের কাছ থেকে কিনে আনে। আর বিক্রি করে কাদের কাছ থেকে? কাদের কাছে? রিটেইলারদের কাছে বা খুচরা বিক্রেতাদের কাছে। আর খুচরা বিক্রেতারা কি করে? হোলসেলারদের কাছ থেকে কিনে এনে কাস্টমারের কাছে বিক্রি করে, তাই না? জি স্যার। হ্যাঁ। সো এই হোলসেলার এবং রিটেইলার, তার মানে হোলসেলার এবং রিটেইলার মানে পাইকারি ব্যবসা আর খুচরা ব্যবসা, এই দুই ব্যবসাকে আমরা মার্চেন্ডাইজিং বিজনেস বলতে পারি। তো এই যে প্রথমে নাম দিয়েছে ওয়ালমার্ট, অ্যামাজন, এগুলো সবই হচ্ছে আমাদের দেশের কথা যদি বলি, আমাদের আশেপাশে যে মুদি দোকান, খুচরা বিক্রেতা আছে, এছাড়া আগোরা, মিনা বাজার, স্বপ্ন, যাই বলেন না কেন, সবই হচ্ছে কি মার্চেন্ডাইজিং। কারণ এরা নিজেরা কিছু করে না, অন্যদের কাছ থেকে পণ্য এনে কাস্টমারের কাছে বিক্রি করছে। বা অনেক ক্ষেত্রে কি বলে সাপ্লায়ারের কাছ থেকে এনে রিটেইলারদের কাছে বিক্রি করে কিছু প্রতিষ্ঠান আছে। তো সেগুলো হচ্ছে যে কাউরান বাজারের গুলোকে আমরা পাইকারি বিক্রেতা বলতে পারি। আবার আমাদের আশেপাশের ছোটখাটো দোকান বাজারকে খুচরা বিক্রেতা বলতে পারি। আচ্ছা, যাই হোক। So, এখন বিষয়টা হলো যে হোয়াট ইজ দ্য চেঞ্জ বিটুইন
সার্ভিস কোম্পানি অ্যান্ড মার্চেন্ডাইজিং কোম্পানি। এই কনসেপ্টটুকু বুঝলে আশা করি আমাদের মূল কনসেপ্টটা বোঝা হয়ে যাবে। আচ্ছা, এখন বলেন তো যে তাহলে সার্ভিস কোম্পানি আয় করে কিভাবে? সেরা দিয়ে। সেবা প্রদান করে। সেবা প্রদান করে। রেভিনিউর নামটা কি হয়? সার্ভিস সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ। আর এই হোলসেলার বা রিটেইলাররা কিভাবে আয় করবে? পণ্য বিক্রি করে। পণ্য বিক্রি করে বিক্রি করে। বিক্রি করে। তাহলে তাদের রেভিনিউর নামটা কি হওয়া উচিত? প্রোডাক্ট রেভিনিউ। কোন বিক্রি করা ইংলিশ কি? সেল। সেল। সেলস। তাহলে নামটা হয়ে যাবে সেলস রেভিনিউ, তাই তো? ওকে। নামটা হয়ে যাবে কি? সেলস রেভিনিউ। বোঝা গেল কথাটা? তাহলে একটা হচ্ছে সার্ভিস কোম্পানিরা বলে সার্ভিস রেভিনিউ, আর ইয়ে কোম্পানিরা বলবে কি? সেলস রেভিনিউ। মার্চেন্ডাইজিং কোম্পানিরা বলবে সেলস রেভিনিউ। তো আমি একটু একটা এক্সেল শিট দেখাচ্ছি। এই এক্সেল শিটে আমি একটু এই সার্ভিস কোম্পানি আর মার্চেন্ডাইজিং কোম্পানির পার্থক্য কি এটা একটু দেখাবো, যেটা অবশ্যই আমাদের একটু হেল্পফুল নিশ্চয়ই হবে আশা করা যায়। বড় করে দেই নাকি? আচ্ছা, সরি। আচ্ছা, তাহলে সার্ভিস লিখলাম সার্ভিস কোম্পানি, আর একটা লিখলাম মার্চেন্ডাইজিং কোম্পানি। তো আমরা দুইটা জিনিসই দেখবো। এখানে একটু আমি হাইলাইট করলাম। আচ্ছা, তো আমরা সার্ভিস কোম্পানি তাহলে কিভাবে বিক্রি করে? সার্ভিস প্রদান করে। সার্ভিস রেভিনিউর নামটা কি? সার্ভিস রেভিনিউ। রেভিনিউ। হ্যাঁ, তাহলে আমি সেই কাজটাই করলাম। দেখেন, আমি রেভিনিউর নামটা দিয়ে দিলাম। আপনাকে দেখতে পাচ্ছেন? জি স্যার। সার্ভিস রেভিনিউ ধরেন আমি দিলাম 10,000 টাকা। সার্ভিস রেভিনিউ দিলাম 10,000 টাকা। আচ্ছা, আর একটু নাহলে অ্যাড করি। আমরা তো হেডিং দেই আগে কি রেভিনিউ নাকি? জি স্যার। একটা ইনকাম স্টেটমেন্ট আগে হেডিং দেই কি রেভিনিউ, রেভিনিউর আন্ডারে রেভিনিউর নামটা কি দেই? সার্ভিস রেভিনিউ। তাহলে একইভাবে আমি মার্চেন্ডাইজ কোম্পানির হেডিং দিলাম রেভিনিউ, তাহলে তারা তাদের রেভিনিউর নাম কি দিবে? সার্ভিস। সেলস রেভিনিউ। নাম কি দিবে? সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ। তারা নাম দিবে হচ্ছে সেলস রেভিনিউ। ধরলাম সেলস ওরা করছে, যারা সেলিং কোম্পানি তারাও সেল করছে 10,000 টাকা। আমরা জাস্ট স্যার এগুলা কি আমরা লিখে নিব না শুধু বোঝার জন্য? আর এগুলাকে নোট করব স্যার? একটু বেটার হয় আমার কাছে মনে হচ্ছে। এটা একটা বেসিক জিনিস, তো বেসিকটা মনে হয় লিখলে ভালো হবে। ওকে স্যার, নোট করতেছি। কারণ খাতায় থাকলে ওটা থাকে। আমি বলতে পারেন এটাও আমি অনলাইনে আপনাকে দিয়ে দিতে পারি, কিন্তু আসলে দেখা হয় না। খাতায় থাকলে অন্তত চোখে একসময় না একসময় পড়বে। জি স্যার, এখনই নোট করছি স্যার। ওকে, তাহলে আবারও বলছি, মার্চেন্ডাইজ কোম্পানির রেভিনিউর নাম কি? সেলস রেভিনিউ। সবাই ক্লিয়ার না ব্যাপারটা? পণ্য বিক্রি করে যেহেতু আয় করে, এজন্য তার নাম হচ্ছে সেলস রেভিনিউ। হ্যাঁ, চ্যাট বক্সে একটু রিপ্লাই দিন। আচ্ছা, এখন আমরা যদি বলি এই যে সেলস রেভিনিউ 10,000 টাকা দিলাম, বা আমি যদি আপনাদেরকে বলি যে একটা কলম, আমি হলাম কলম বিক্রেতা, একটা কলমের আমি বিক্রি করি 10 টাকায়, তাহলে আমি সেলস রেভিনিউ লিখবো কত? 10 টাকা। 10 টাকা। এখন আমাকে একটু বলেন তো, এই যে 10 টাকা,
এই সেলস রেভিনিউ যে 10 টাকা, এই পুরাটাই কি আমার আয়? না স্যার। না 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 স্যার। স্যার না কেন না? না স্যার এখানে ক্রয় মূল্য কেন না? হ্যাঁ, একটু আরো কয়েকজন একটু বলেন। ক্রয় মূল্য এটা কি আমার পুরোটাই আয় বা লাভ বলছি? কথা বলি। আচ্ছা, তার মানে আহ, এই 10 টাকা পুরোটাই কিন্তু আমাদের আয় না, কারণ এই যে কলমটা আমি বিক্রি করছি, এই কলমটা তো প্রথমে আমাকে কিনে আনতে হয়েছে না? জি হয়তো স্যার হয়তো আমি 6 টাকায় কিনে এনে 10 টাকায় বিক্রি করছি, হতে পারে না? জি স্যার Yes, sir. 6 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করতেছি, ঠিক আছে? কিন্তু আমি যদি সার্ভিস রেভিনিউর কথা বলি, তাহলে সার্ভিস রেভিনিউ যে 10,000 টাকা, এই 10,000 টাকা কি পুরোটাই আমার আয়? আয় না। না স্যার, পুরোটাই আছে। না পুরোটা আয় কেমনে? সার্ভিস সাপ্লাইজ কেনা রেভিনিউ, থাকে, ইকুইপমেন্ট কেনা থাকে। সার্ভিস রেভিনিউর কথা বলছি। এই সার্ভিস রেভিনিউ যে 10,000 টাকা হোক, 10 টাকার সেবা দিলাম, এই পুরোটা কি আমার আয় না? আয় না? পুরোটা আয় তো না। আয় স্যার পুরোটাই স্যার। অবশ্যই পুরোটাই আয়। জি স্যার আয় স্যার ওই সেবা তো আর উৎপাদনও করতে হয় না, সেবা তো আর কিনেও আনতে হয় না, হয় নাকি? নো স্যার হ্যাঁ, না স্যার অবশ্যই না। তাহলে আমি সেবা দিয়ে যেটা আয় করি, তাহলে সেটা কিন্তু আপনি একটা টিউশনি করে 3,000 টাকা পান, 5,000 টাকা পান, তো এটা কি আপনার পুরোটাই আয় না? ইয়েস স্যার তাহলে Yes, sir. কিন্তু আপনি সেবা দিয়েছেন, এখানে আপনার কিন্তু খরচ বলতে ডাইরেক্ট কোনো খরচ নাই। হ্যাঁ, দুই একজন বলতেছিল যে হ্যাঁ ওই যে কি সাব এক্সপেন্স আছে, সাপ্লাইজ এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, সেটা কি মার্চেন্ডাইজিং কোম্পানির নাই? আছে তো স্যার আছে অবশ্যই থাকবে। তাহলে ওইটাকে আমরা জি স্যার ওগুলোকে কি বলে? অপারেটিং এক্সপেন্সেস। কি নাম এগুলো? অপারেটিং এক্সপেন্সেস। সার্ভিস কোম্পানিতে স্যার সার্ভিস কোম্পানি, সার্ভিস কোম্পানির ক্ষেত্রে হবে নাকি মার্চ? আমরা যে খরচগুলো নাম পড়ছি না, সেটা কিসের খরচ? বিজনেস পরিচালনাগত খরচ নাকি? অপারেটিং মানে ইয়েস স্যার পরিচালনার জন্য খরচ হয়, সেগুলো নাম পরিচালনা। আমরা ধরেন স্যালারিজ এক্সপেন্স নাকি, স্যালারিজ এক্সপেন্স, ইউটিলিটিজ এক্সপেন্স, আর ধরলাম রেন্ট এক্সপেন্স, আর ধরলাম অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এগুলোই তো আরো Yes, পড়েছি sir. আমরা। তো ধরলাম এই যে আচ্ছা, এখানে আমরা 10 টাকা করে ধরি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে যে এই যে আমরা যদি এখন একটা ইয়ের কথা বলি, একটা কিসের কথা, সার্ভিস কোম্পানির কথা, তাহলে ওদের রেভিনিউ বলতে কোনটা? রেভিনিউ বলতে হচ্ছে আহ, যে সেবা দিয়ে যেটা আয় করছি নাকি। তো আমরা দেখতে পাচ্ছি সেবা দিয়ে আয় করছে 10 টাকা, কিন্তু অবশ্যই এই পুরোটাই কিন্তু আমার আয়। এটা কিনে আনতেও হয় না, এটা উৎপাদনও করতে হয় না, সো এর কিন্তু নির্দিষ্ট কোনো উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য নাই। তাহলে 10 টাকা পুরোটাই কিন্তু আমার আয়। কিন্তু আমরা কি করতে পারি, অনেক ক্ষেত্রে আমাদের কি বিজনেস পরিচালনাগত কিছু ফিক্সড খরচ তো আমাদের করতেই হয়। তো আমি ধরলাম স্যালারি এক্সপেন্স করছি 2 টাকা, ইউটিলিটিজ এক্সপেন্স 1 টাকা, রেন্ট এক্সপেন্স 1 টাকা, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স 2 টাকা। তাহলে আমাদের মোট এক্সপেন্স কত হলো? 6 টাকা স্যার 6 টাকা। তাহলে আমি লিখলাম যে আমার টোটাল এক্সপেন্স হচ্ছে 6। তাহলে 10 টাকা রেভিনিউ, 6 টাকা এক্সপেন্স, তাহলে আমার নেট ইনকাম কত হবে? 4 টাকা 4 টাকা হবে, তাই তো? যে নেট ইনকাম হয়ে যাবে 4 টাকা। সো এইটাই তো করে আসছি, আমরা আগে শিখে আসছি নাকি? এটাই শিখে আসছি না Yes, sir. ইয়েস স্যার আগের চ্যাপ্টার? ইয়েস স্যার এখন আমরা একটু পার্থক্যগুলো দেখবো যে তাহলে মার্চেন্ডাইজিং কোম্পানিতে নতুন কি আছে। So, নতুন কিন্তু আছে, কারণ সার্ভিস কোম্পানিতে সেবা যা দিচ্ছি 10 টাকা, এই 10 টাকা পুরোটাই আমার আয়। কিন্তু মার্চেন্ডাইজিং কোম্পানিতে আমি যে বিক্রি করছি 10 টাকায়, এটা কিন্তু ডাইরেক্ট ওই পণ্য থেকে আমার ডাইরেক্ট আয় না, কারণ
এই পণ্যটাকে আমার আগে কিনে আনতে হয়েছে। আর এই জিনিসটাকে বলা হয়, এটার একটা নাম আছে, ঠিক আছে? এটা কি ওই পণ্যটার ক্রয় মূল্য না? হ্যাঁ, Yes, sir. Yes, sir. 10 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে সেখান থেকে বাদ দিতে হবে কি ক্রয় মূল্য। ক্রয় মূল্য। তাহলে যে আমি আমি যদি এটা 5 টাকা দিয়ে কিনি, তাহলে সেই 5 টাকা আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে বুঝতে পারবো যে ওই বাদ দিতে নির্দিষ্ট হবে। পণ্য থেকে আমার আসল আয় কত হয়েছে। সো এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। নাম কস্ট অফ গুডস সোল্ড। Good, so. এই নামটা কিন্তু মনে রাখতে হবে। এটাই কিন্তু নতুন বিষয়, যেটা আপনারা আগে করেন নাই। তাহলে আমরা বলছি কি কস্ট অফ গুডস সোল্ড অর্থ দাঁড়ায় কি বিক্রিত পণ্যের ব্যয় বা বিক্রিত পণ্যের ক্রয় মূল্য, ঠিক আছে? তো আমরা বলছি যে এই পণ্যটা আমি 10 টাকায় বেচতেছি, আসলে সেই পণ্যটা কিনে আনতে আমাদের খরচ হয়েছে কয় টাকা? 5 টাকা। 5 টাকা। তাহলে আসলে ওদের কাছ থেকে আমরা নেট কয় টাকা আমরা আয় করতে পারতেছি? 5 টাকা। 5 টাকা। তো এটাকে বলা হয় গ্রস প্রফিট। এটাকে কি বলা হয়? গ্রস। Gross profit. এটা কিন্তু আমাদের আগের বিষয়টার মধ্যে ছিল না। সার্ভিস কোম্পানিতে কিন্তু গ্রস প্রফিটের কোনো স্কোপ নাই, কারণ ওই সেবা দিয়ে যেটা আয় করছি ওইটাই আমাদের সম্পূর্ণ আয়, এই জন্য কিন্তু আলাদাভাবে এটা বের করতে হয়নি। কিন্তু মার্চেন্ডাইজিং কোম্পানির সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এদের খরচ দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। প্রথম ক্যাটাগরিটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ওই ওদের মতোই অপারেটিং এক্সপেন্স। এই যে মার্চেন্ডাইজিং কোম্পানি, এর কি পরিচালনাগত কোনো খরচ হবে না? জি স্যার, হবে। অবশ্যই হবে। সো এদেরও তো পরিচালনা করতে হবে, এদেরও খরচ আছে। তাহলে আমাদেরকে অবশ্যই সেই সেই খরচগুলোও তো আমাদেরকে রেকর্ড করতে হবে। সো এখানে আমি যদি বলি স্যালারি এক্সপেন্স এদের 1 টাকা, ইউটিলিটিজ 1 টাকা, রেন্ট 1 টাকা, অ্যাডভার্টাইজিং 1 টাকা, তাহলে আমরা দেখলাম এদের মোট খরচ কত হলো? 4 টাকা। 8 টাকা। তো 4 টাকা মোট খরচ। আর গ্রস প্রফিট কত ছিল? 5 5 টাকা। আর টাকা। পরিচালনাগত খরচ হলো কত? 1 টাকা। পরিচালনাগত 4 খরচ টাকা। হয়েছে কত? 4 4 টাকা। টাকা। তাহলে আমাদের আলটিমেটলি লাভ হচ্ছে কত? 1 টাকা। 1 টাকা। সো এটাকেই হচ্ছে আমাদের নেট ইনকাম। সো দুটো পদ্ধতির মধ্যে বা দুইটা মেথডের মধ্যে বা দুই ধরনের কোম্পানির মধ্যে মূল পার্থক্য হলো একটাই, যে সার্ভিস কোম্পানিতে খরচের ক্যাটাগরি কিন্তু একরকম, সেটা হলো অপারেটিং এক্সপেন্স। যে বিজনেস পরিচালনাগত যে খরচ হয় সেটাই একমাত্র খরচ, সেগুলোই এক টাইপের খরচ আর কি। কিন্তু মার্চেন্ডাইজিং কোম্পানির ক্ষেত্রে খরচ কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে যে পণ্যটা বিক্রি করছি তার উৎপাদন বা ক্রয় মূল্য কত, যেটাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। কি বলা হয়? Cost of Cost goods of sold. কস্ট অফ গুডস সোল্ড। এই নামটা কিন্তু মনে রাখতে হবে। আর এছাড়াও বিজনেস পরিচালনাগত খরচ তো আছেই, অপারেটিং এক্সপেন্সও নিশ্চয়ই থাকবে, ঠিক আছে? তাহলে এটার একটা স্টেপ আছে। স্টেপটা কি কি সেটা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে কি পাবো? Gross প্রফিট। গ্রস প্রফিট। আর গ্রস প্রফিট থেকে অন্যান্য অপারেটিং এক্সপেন্স বাদ দিলে কি পাবো? net income. নেট ইনকাম বা নেট প্রফিট। তাহলে এইটাই কিন্তু আমাদের দুই দুই কোম্পানির বেসিকের মধ্যে কিন্তু এটাই পার্থক্য। সবাই কি বুঝতে পারছি কিনা? Yes, সবাই sir. Yes, sir. বুঝতে পারছি কিনা একটু রিপ্লাই দেন। কারোর কোনো কনফিউশন থাকলে একটু জানান। কারোর কি এই ব্যাপারে কোনো জিজ্ঞাসা আছে? আর কনফিউশন আছে? না স্যার। না স্যার। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা আরেকটু আগাতে পারবো। আচ্ছা, তাহলে এটা কিন্তু বেসিক কনসেপ্ট। আপনারা যদি এখন একটু আমার বইতে দেখেন, এখানেও কিন্তু একই কাজ। এই আমরা যা শিখলাম সেটাকেই তারা একটা ডায়াগ্রাম আকারে দিছে, যে একটা মার্চেন্ডাইজ কোম্পানির প্রথমে কি থাকে? সেলস,
রেভিনিউ। দেখতে পাচ্ছেন? Yes, sir. Yes, Yes, sir. sir. জি স্যার সেলস রেভিনিউ Yes, sir. লেস বলছে কস্ট অফ Cost of Goods goods sold. sold. Goods sold. ইকুয়াল টু Gross Gross profit. profit. গ্রস প্রফিট। আর গ্রস Gross প্রফিট profit. থেকে লেস করতে বলছে কাকে? Operating Operating expense. expense. তাহলে সেইটা থেকে পাওয়া যাবে কি? Net income. Net income or Net income. ইনকাম অথবা নেট Loss. লস, তাই তো? তাহলে এই কিন্তু আমাদের বেসিক প্রক্রিয়া, স্যার ঠিক এখানে আছে? আচ্ছা, হ্যাঁ বলেন। লস দেওয়া লস দেওয়া নেট ইনকাম অথবা লস, লস হতে পারে না খরচ যদি বেশি হয়ে যায়। এই যে আমরা একটু আগে করলাম, এই দেখেন মাত্র কোম্পানির নেট ইনকাম হয়েছে কয় টাকা? এখানে 1 টাকা, তাই না? হ্যালো, Yes, sir. 1 টাকা। 1 টাকা নেট ইনকাম Net income তো loss হতেই পারে, এটা তো বলা Yes, sir. আগেই বলা। না হয়ে 7 টাকা স্যার হতে এখানে হয়। কি সব সময় লস হবে? এখানে না না, লস তা কেন দেওয়া হবে? কেন? সব সময় কি লেখা? যখন খরচ বেশি হবে তখন এই যে লস দেখেন, হবে। এই যে দেখেন কি লেখা? নেট ইনকাম না ডায়াগ্রামটা তো লস দেওয়া ব্র্যাকেটে, সেটা জিজ্ঞেস ব্র্যাকেটে করতেছি। আর আগে ইনকাম দেওয়া নাই বাবা। হ্যাঁ, নেট ইনকামস দেওয়া। তাহলে নেট ইনকাম মানে পজিটিভ, আর লসের আগে ব্র্যাকেট দিয়ে রাখছে, লস মানে নেগেটিভ, ওকে এই জন্য ব্র্যাকেট চিহ্ন দেওয়া আছে। কারণ ইনকামও হতে পারে, লসও হতে পারে, লস হতে পারে। অপশন থাকা। এই যে আপনারা বলতেন যে কি কোন অঙ্কে কোন ওয়ার্কশিটে কি স্যার লস আসছে, আমরা তো আগে সব ইনকাম দিয়েই করছিলাম। তার মানে কি সবসময় ইনকাম ইনকাম শুনলে তো বা প্র্যাকটিস করে লাভ নাই, বিজনেসে তো লসও হতে পারে নাকি? ইয়েস স্যার। তো আমাদের Yes, sir. এখানে অপশন দেখাচ্ছে নেট ইনকামও হতে পারে, লসও হতে পারে। আচ্ছা, নেক্সট বলতেছে দেখেন পয়েন্টটা অপারেটিং সাইকেল, যে দুই কোম্পানির অপারেটিং সাইকেলটা কেমন সেটা আসলে আমরা জানি। দেখেন সার্ভিস কোম্পানি কি করে? প্রথমে পারফর্ম সার্ভিস করে, ডান সাইডে দেখতে পাচ্ছেন। ইয়েস স্যার। যদি বাকিতে Yes, করি sir. সৃষ্টি হয় কি অ্যাকাউন্ট রিসিভেবল, পাইছেন? ইয়েস স্যার। আর Yes, sir. যদি তারপরে অ্যাকচুয়ালি আমরা ইনফরমেশনের মাধ্যমে ফাইনালি কি করি? রিসিভ ক্যাশ, তাই না? Yes, sir. আচ্ছা, কিন্তু মার্চেন্ডাইজিং কোম্পানির বিষয়টা দেখেন, সেখানে কিন্তু কাজটা ভিন্ন। প্রথমে কি করতেছে দেখেন তো, বাই ইনভেন্টরি, দেখতে পান? Yes, sir. Yes, sir. ইনভেন্টরি মানে কি? Yes, sir. ইনভেন্টরি মানে Sir, এই যে গোডাউন। মজুত পণ্য নাকি জানি মজুদ পণ্য। Yes, হ্যাঁ, sir. ইনভেন্টরি মানে মজুদ পণ্য। তার মানে Yes, এই মজুদ যে পণ্য। ধরেন, আমি কলম বিক্রেতা, আমি কলমের ব্যবসা করি, তাহলে আমি তো আর জানি না আমার কতগুলো বিক্রি হবে। তো আমি কি করি? বেশি বেশি করে কলম কিনে আনবো না? Yes, sir. তারপরে কলম কিনে এনে আমি আমার, কলম তো উদাহরণ হিসাবে বলতেছি, তো কলম কিনে এনে আমি কি করব? আমার স্টোরে বা আমাদের গোদামে সেটা কি করব? জমা রাখবো, নাকি? তো এই জিনিসটাকে বলা হচ্ছে কি, এই জন্যই কারণ কখনোই নিশ্চয়ই আমি একটা কলম কিনবো না বেচার জন্য। আমি একসাথে হয়তো কয়েক হাজার কলম কিনে রাখতে পারি, কয়েকশো কলম কিনে রাখতে পারি। তাহলে এই যে কিনতেছি, এটাকে বলা হয়, আমরা কিন্তু কিনে মজুত করে রাখি। এই জন্য পণ্য কেনাকে বলা হয় বা মানে ইনভেন্টরি। বাই মানে তো কেনা, আর ইনভেন্টরি মানে মজুদ পণ্য। মজুত বোঝা করা। গেছে? আচ্ছা, তাহলে প্রথমে কিনবো, কিনে কি হিসাবে জমা রাখবো? মজুদ হিসেবে। ইনভেন্টরি মজুদ হিসেবে। ইনভেন্টরি হিসাবে জমা রাখবো। তাহলে এটা এটা আমাদের জন্য কি ধরনের আইটেম আমি যদি একটু বলি, তাহলে ইনভেন্টরিটা আমাদের জন্য কি হবে? মজুদ কি পণ্য। ধরনের আইটেম হবে? সম্পদ Asset. কারণ এই পণ্যগুলো তো ভবিষ্যতে ব্যবহার করে কাজে আমি লাগবে। তাই না? পারমাণবিক ভবিষ্যৎ মজুত পণ্য। না বাবা, প্রারম্ভিকের দরকার নাই, সহজ ভাবে নেই আমরা যে এটা হলো মজুদ পণ্য, অবশ্যই একটা অ্যাসেট, অ্যাসেট, ঠিক আছে? এরপরে কি, যখন আমরা জমা রাখতেছি, সেই জমাকৃত ইয়ে থেকে অল্প অল্প করে আমরা কি করি? সেল ইনভেন্টরি করি, নাকি বিক্রি করি। Yes, sir. আচ্ছা, বিক্রিটা যদি বাকি হয় তো আগের মতোই অ্যাকাউন্ট রিসিভেবল ক্রিয়েট হবে, এবং পরবর্তীতে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে ক্যাশ টাকা রিসিভ করব।
করবো। বুঝতে পারছি? তাহলে আগের পদ্ধতির তুলনায় দুটো না অ্যাকচুয়ালি একটা জিনিস বৃদ্ধি পাচ্ছে। আগেরটাই কিন্তু পারফর্ম সার্ভিস করো, অ্যাকাউন্ট রিসিভেবল হতে পারে, আর পরে ক্যাশ পেয়ে যাবে। এখানে 4টা জিনিস কিনতে হবে, কিনে কিন্তু ইনভেন্টরি হিসেবে জমা রাখতে হবে, জমা রেখে সেখান থেকে সেল করতে হবে। সেল বাকিতে হলে অ্যাকাউন্ট রিসিভেবল হবে, আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে পরবর্তীতে টাকা পাওয়া যাবে। জি স্যার। যাবি স্যার। জি স্যার। এটুকু আমরা বুঝতে পারছি কিনা? ফ্লো অফ কস্ট। নেক্সট পয়েন্টটা হচ্ছে Yes, sir. ফ্লো অফ কস্ট। এই যে তার মানে আমাদের তাহলে মূল বিষয় কি? অবশ্যই মূল বিষয় হচ্ছে যে আহ, আমাদের ইনভেন্টরিটার হিসাব রাখা, এটাই কিন্তু মূল বিষয়। যে মজুত পণ্যের সঠিক হিসাব রাখতে পারা, এটাই কিন্তু আমাদের মৌলিক বিষয়। এই যেটা অ্যাড, কারণ আমরা ওই স্যালারি এক্সপেন্স কি করতে হয়, রেন্ট এক্সপেন্স কি করতে হয়, এসব কিন্তু সব আগে চ্যাপ্টারে অনেক জায়গায় অনেক ভাবে পড়ে আসছি। কিন্তু মজুত পণ্য কি করতে হয়, কিভাবে হিসাব রাখতে হয়, সেটা কি আমরা করেছি? না স্যার। না স্যার। No, sir. এই চ্যাপ্টারের ফোকাসই কিন্তু সেটার উপরেই বেশি, যে পণ্য ক্রয় আর পণ্য বিক্রয়। এই জিনিসটা তো আগের চ্যাপ্টার গুলো ছিল না, কারণ আগের গুলো ছিল সেবা কোম্পানি। তো এই পণ্য ক্রয় এবং বিক্রয় রিলেটেড বিষয়গুলো কিভাবে রেকর্ড করতে হয়, সেটাই কিন্তু এই চ্যাপ্টারের মূল বিষয়। আর এই ইনভেন্টরি বা মজুত পণ্য কিভাবে রেকর্ড করতে হয়, এই বিষয়টা আমরা শিখবো। তো এখানে আপনারা যদি দেখতে পান, এখানে লেখা আছে যে এই ইনভেন্টরি মেনটেন করার জন্য 2 ধরনের সিস্টেম আছে। দেখতে পান বোল্ড করা আছে, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম অথবা জি স্যার। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। তাহলে এই দুই পদ্ধতিতে কি করা যায়, এই ইনভেন্টরির হিসাব রাখা যায়। কারণ এই যে ধরেন আমরা তো খুব সহজ ভাবে বলতেছি, কিন্তু আজকে ধরেন আমি হলাম খুচরা বিক্রেতা, আমি পাইকারি মার্কেট থেকে জিনিসগুলো কিনে আনি। তাহলে আমি আজকে কিনে আনছি 100টা কলম, হয়তো 5 টাকা দরে, কিন্তু আবার 2 দিন পরে যখন আবার 100টা কিনতে গেছি, তখন দেখি মার্কেটের রেট বেড়ে গেছে, আমার কিনতে হয়েছে 6 টাকা। হতে পারে না? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার, Yes, হতে পারে। sir. এই 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 স্যার ক্রয় অনেক মূল্যটা ব্যবসায়ী আছে তো স্যার মজুত করে স্যার, মানে স্যার আপনার যে মজুত করে আর যে বিপদে ফেলে আমাদের। সেগুলো তো অন্য ইস্যু আছে। আমি বলতেছি যে এই যে যারা ব্যবসা করে, তাদের কিন্তু প্রতিদিনের কেনার মূল্য ইনভেন্টরির মূল্য থাকে না। বাজারের স্যার মানে বাজারে দিন প্রতি প্রত্যেক দিন দাম চেঞ্জ হয়। প্রতিদিনই চেঞ্জ হয় আসলে। যেমন স্যার বোঝার জন্য অল্প এখনকার অল্প সময় করে হ্যান্ড এটা স্যানিটাইজার কারণ কি স্যার? বাড়তেছে। হ্যাঁ, এগুলো বলতে পারেন, চালের দাম এতে বলতে পারেন, চাহিদার উপর ডিপেন্ড করে। র্যাপিডলি চেঞ্জ হতে পারে কিন্তু বিষয়গুলো। চাহিদার উপর ভিত্তি করে স্যার দামটা। যাই হোক, আমরা স্যার। দাম নিয়ে কথা বলবো না। হ্যাঁ বল। স্যার আমাদের সাথে দেখি তারেক জিয়া ক্লাস করতেছে। কে? তারেক জিয়া স্যার। মানে না, আলহামদুলিল্লাহ আজকে তো মনে হয় অনেকেই ক্লাসে আসছেন, আরো একটু বাড়ছিল মনে হয়, তারা অনেকে লেফট হয়ে গেছে, মানে হয়তো কানেকশন কেটে গেছে। তো আলহামদুলিল্লাহ। স্যার স্যার অনেকে পারমিশন পাইতেছে না স্যার। এইটা অনেকে ঢুকতে পারতেছি না স্যার। স্যার অনেকে ঢুকে বের হয়ে যাচ্ছে নেট কানেকশন পড়ার জন্য। স্যার আমাদের অনেকে ঢুকতে পারছে না আমাদের ক্লাস। না পারার তো কোনো কারণ, আসলে আপনারা 50-51 জন ঢুকছেন, ঢুকতে পারবেন না কেন? হয়তো নেটের একটু প্রবলেম হচ্ছে, ওদেরকে আবার বন্ধ করে পুরাটুকু মানে একটু জি স্যার আমি ঢুকতে পারছি, সবাই তো পারবে। স্যার আমি অনেক কষ্ট মষ্ট করে স্যার ঢুকছি, হ্যাঁ ক্যান্সেল করে। হ্যাঁ, সেটাই বলছি, সবকিছু ক্যান্সেল করে রিফ্রেশ করে আবার রিজয়েন বা স্যার ফোন দিয়ে স্টার্ট করে ঢুকলে হয় স্যার। মিশকাতের চাপ লাগা কাইটা গেছে গা। সেগুলো একটু সাজেশন দিয়ে দেন কিভাবে করলে ভালো হয়। আজকে স্যার বাসায় অনেকের ওয়াইফাই নাই সকাল থেকে স্যার। ঠিক আছে, আমরা আমাদের একটু এলাকাতে আগাই। স্যার একটু পরে কারেন্ট যাবে। মাইকে 7 তারিখের পর বলতেছি স্যার। ওয়াইফাই বিল না দিলে কেটে দেয় ওয়াইফাই। আচ্ছা, সবাই বিল দিতে আবার বিলের জন্য না, বিল তো 2 দিন আগেই দেওয়া হয়েছে।
রাত উল্লাস রাত ভরে লাইভে থাকো, ক্লাসের সময় তোমার নেটের সমস্যা। আচ্ছা যাই হোক, ওগুলো নিয়ে নেটের কথা সমস্যা না না ভাই। বলি আমরা, সময় নষ্ট না করি। ভাই আমি একমাত্র ছেলে বলি নাই কোনোদিন যে নেটের সমস্যা। হ্যাঁ, রিচার্জ করে দিন। ড্যাফোডিলে পড়ে স্যার সবাই বড় তুমি তো স্যার, লিজেন্ড, ওরা এখন স্যার তুমি তো মানে সুযোগ লিজেন্ড। খুঁজতেছে। আচ্ছা বাবা, ঠিক আছে, ওগুলা নিয়ে আমরা কথা না বলি এখন, সময় নষ্ট না করি। কারণ যারা মোবাইলের ডাটা দিয়ে করছে আসলে তাদের তো মানে 5 মিনিট মানেও কিছু টাকা হইলেও তো খরচ হয়ে যাচ্ছে, তাই না? So, আমরা কথা যেহেতু বলবো। স্যার অ্যাকাউন্টের ক্লাস করতেছি, ব্যবসা। হুম, এটা তো ব্যবসা মানে তো আর খরচ করানো না, ব্যবসা মানে খরচ কমানো। ব্যবসা তো স্যার বিজনেস। আচ্ছা, অলরাইট, মিউট করেন, আমরা একটু পরবর্তীতে যাই। জি স্যার। তো দুই ভাবে ইনভেন্টরি করা যায়, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এবং পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। সো আমাদের এখানে ইনভেন্টরির একটা ফ্লো দেওয়া আছে, যে আসলে এই যে আমরা নাম বলতেছি কস্ট অফ গুডস সোল্ড, এই কস্ট অফ গুডস সোল্ড মানে হিসাবটা হচ্ছে কিভাবে, এটাও কিন্তু একটু জানার বিষয়। যদি ডাইরেক্ট বলে দেওয়া থাকে কস্ট অফ গুডস সোল্ড মানে 5 টাকা, সেটা তো খুব ভালো, কিন্তু সবসময় কিন্তু কস্ট অফ গুডস সোল্ড একরকম নাও হতে পারে। তো আমাদের বিজনেসে এই যে ধরেন আমি ধরেন 100টা কলম কিনে আনছি, এই 100টা কলমের কি 100টা কলমই এই মাসে বিক্রি হবে এমন কোনো গ্যারান্টি আছে? না স্যার। নাই। না হয়তো স্যার। আমি- না স্যার। হয়তো আমি 90টা বিক্রি করলাম, তাহলে 90টা যদি বিক্রি করি তাহলে 10টা কি থেকে যাবে না আমার? ইয়েস স্যার। তাহলে 10টা যদি থেকে যায় তাহলে সেই 10টা কি আমার বাদ? সেই না 10টা স্যার। কি বাদ হয়ে যাবে? না স্যার। না সেই স্যার। 10টা আবার পরবর্তী স্যার এটা মজুত হইলো। মজুতের কথা আসতে পারে, তাহলে এই 10টা নিশ্চয়ই থাকবে যেটা আগামী বছর বা আগামী মাসে আমার কাজে আসবে। ইনফ্যাক্ট আগামী মাসে যখন বিক্রি শুরু করব, সম্ভব হলে এই 10টা থেকে বিক্রি করা শুরু করব, নাকি? ইয়েস স্যার। আপনি কি বুঝতে পারছেন? আবার পরের মাসে কি নতুন 100টা বা নতুন 150টা আমি কিনতে পারি না? ইয়েস স্যার। পারি না। প্রথম মাসে তো 100 পিস কিনলাম, সেখান থেকে বিক্রি করতে পারছি 90টা, তাহলে থেকে গেল 10টা। আবার পরবর্তী মাসে তো আবার নতুন কিনবো, নাকি? জি স্যার। ইয়েস স্যার। আবার হয়তো নতুন 100টা হোক 120টা হোক কিনবো, কিন্তু ওই 120টা নতুন কেনার পাশাপাশি গত মাস থেকে যেগুলো বিক্রি হয় নাই সেগুলো কি থেকে যাবে না? ইয়েস স্যার। থাকবে না? থাকবে স্যার। থাকবে। তাহলে সেগুলোও কিন্তু আমাদের হিসাবে আনতে হবে। এই জন্যই ওই যে মূল্য কিন্তু যেহেতু র্যাপিডলি চেঞ্জ হয়, আমার মজুত পণ্যের মধ্যে কিন্তু অনেক টাকার বিষয়, অনেক ভ্যারিয়েশন মূল্যের জিনিসও থাকতে পারে। সো এই যে আমি বললাম যে 100টা কলমের মধ্যে 90টা আমি বিক্রি করলাম, তাহলে 10টা কি অবশিষ্ট থেকে গেল বা অবিক্রিত থেকে গেল, তাই না? তাহলে এটাকে কি আমরা এটা বলতে পারি এটা হলো আমাদের প্রথম মাসের এন্ডিং ইনভেন্টরি, কথাটা বলা যায়? জি স্যার। ইয়েস জি স্যার। স্যার। বলা যায়। এন্ডিং ইনভেন্টরি মানে কি সমাপনী মজুদ, তার মানে মাসের শেষে হাতে আছে, জের আছে, মজুদ আছে কয়তো? 10টা, ঠিক আছে? 10টা। তাহলে এই 10টা আবার পরবর্তী মাস যখন শুরু হবে আমি এই 10টা হাতে নিয়ে শুরু করব না? ইয়েস স্যার। জি স্যার। তাহলে ওই 10টাকে কি আমি বিগিনিং ইনভেন্টরি বলতে পারি সেকেন্ড মাসের জন্য? হ্যাঁ স্যার। আপনি কি তাহলে মজুত পণ্য? হ্যাঁ, তো এইটাই আমাদের কিন্তু প্রথম বিষয়, যে আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে গত মাস থেকে কোনো ইনভেন্টরি আমাদের হাতে আছে কিনা, ঠিক আছে? গত মাস থেকে আমাদের ইনভেন্টরি কোনো হাতে আছে কিনা। ধরেন ওই যে হাতে বললাম, নগদ। না বাবা নগদ না, গত মাস থেকে ইনভেন্টরি অবিকৃত অবস্থায় আপনার কাছে মজুদ আছে কিনা, তো সেটাকে বলা হচ্ছে পণ্য স্যার, মজুত পণ্য। যে মজুদ পণ্য যেটা গত মাস থেকে পাচ্ছি আমি, সেটাকে বলা হয় বিগিনিং ইনভেন্টরি। কি বলা হয়? বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি। সবাই কি বুঝতে পারছে বিষয়টা? বিগিনিং ইনভেন্টরিটা কি জিনিস বোঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার। স্যার আমি কিন্তু টাকার কথা বলছি না, আমি এখন কয়টা আইটেম এটা বোঝানোর চেষ্টা করছি যাতে বুঝতে সুবিধা হয়। ধরলাম
10টা পণ্য যেটা গত মাসে বিক্রি হয় নাই সেইটা দিয়ে আমি দ্বিতীয় মাস শুরু করলাম। সো আমার হাতে বিগিনিং এ মজুদ আছে মাসের শুরুতে মজুদ আছে 10টা। ঠিক আছে? এখন এই এই বছর আমি আবার নতুন করে কিনবো না, এই মাসে আবার নতুন করে কিনবো না, যেটাকে আমরা বলছি পারচেজ। তাহলে ধরেন এই মাসে আমি আরো নতুন কিনছি 100টা বা 110টা। পারচেজ করছি কয়টা? পারচেজ করেছি কয়টা? 110টা। 110টা। ভালো কথা। তাহলে এই যে আমি 110টা পারচেজ করেছি, তাহলে আমার কাছে এখন মোট কয়টা পণ্য আছে? 120টা। 120টা। তো অবশ্যই 120টা আছে। কি এটার একটা নাম আছে, এটাকে বলা হয়, তার মানে কি আমার এই 120টা পণ্য বিক্রি করার উপযুক্ত না? Yes, sir. আগের মাস থেকে 10টা পাইছি আর এই মাসে নতুন 110টা কিনেছি, তার মানে আমার 120টা পণ্য বিক্রি করার উপযুক্ত আছে, তাই তো? আছে। এটাকে বলা হয় কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। দেখাটা দেখেন কি নাম? কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর সেল। কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর সেল। মুখে যে কথাটা কমেন্টস একটু লিখে দেন। দেখতে পাচ্ছেন না? এটা দেখতে পাচ্ছেন না বাবা? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যায় তো স্যার। দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। আমি আবার চ্যাট বক্সে দিতে বললো, তাই বলতেছি। চাইলে দিয়ে দিব, তাও অসুবিধা নেই। এটাকে আমরা বলবো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, তাই না? কারণ বিগিনিং ছিল 10টা, ভালো কথা। পারচেজ করেছি 110টা, তাহলে আমার কাছে অ্যাভেলেবল আছে 120টা। তাহলে 120টাকে আমার বিক্রি করার উপযুক্ত, সেই জন্য দেখলাম কস্ট অফ গুড অ্যাভেলেবল। কিন্তু এই 120টার কি 120টাই বেঁচে ফেলবো? না স্যার, না স্যার। আর কি সব বিক্রি করতে পারবো কোনো গ্যারান্টি আছে? না স্যার। হয়তো নাই। তো অবশ্যই যে কয়টা বিক্রি করতে পারবো সেটাই হচ্ছে আমাদের কি কস্ট অফ গুডস সোল্ড। কিন্তু যে কয়টা বিক্রি করতে পারবো না, যেটা থেকে যাবে, সেটা আমাদের কি এন্ডিং ইনভেন্টরি, নাকি? হ্যাঁ। তাহলে 120টার মধ্যে যদি আমি 95টা বিক্রি করি, তাহলে 95টা হবে আমাদের কি কস্ট অফ গুডস সোল্ড। আর যে বাকি থাকে কয়টা? 15টা। স্যার কিছু শুনতে পারতেছি না, সাউন্ডের প্রবলেম হইতেছে অনেক। শুনতে পাচ্ছেন? 25টা থাকে না, নেট প্রবলেম হচ্ছে। না স্যার, শোনা যাইতেছে হয়তো ওই যাদের নেটওয়ার্কে একটু সমস্যা তারা স্যার একটু। শোনা যায় স্যার, কোন আপনার কথা শোনা যায় স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই একজনের শোনা যাচ্ছে বলে কি সবারই কি শোনা যায়? শুনেন বাবা, একটু সবাই শুনতে পাচ্ছে, তুই একা শুনতে পাচ্ছিস না। মিউট, সবাই একটু মিউট করেন প্লিজ। হ্যাঁ, একটু সবাই মিউট করেন। হ্যাঁ, যাদের নেটওয়ার্কের একটু আপ ডাউন চলছে তাদের হয়তো অনেক সময় কথা কেটে কেটে যাওয়ার কথা। সো অসুবিধা নাই, রেকর্ড তো থাকছেই, আমরা চাইলে পরেও দেখতে পারবো। বা আমরা সবাই যদি ভিডিও আর সাউন্ড মিউট করে রাখি, আমার মনে হয় আর একটু বেটার ক্লিয়ার হবে। আচ্ছা, সো আমরা বলতেছি আমাদের আগের মাস থেকে হাতে ছিল 10টা, কিনছি নতুন 110টা, সো আমাদের বিক্রি করার উপযুক্ত আছে 120টা। কিন্তু অবশ্যই 120টার মধ্যে কিন্তু আমি হয়তো সব বিক্রি করতে পারবো না। ধরেন আমি 95টা বিক্রি করেছি, তাহলে 95টা যদি বিক্রি করি তাহলে অবশিষ্ট থাকবে কয়টা? 25টা। এখন তার মানে আমি যদি এরকম লিখি যে তাহলে ধরেন আমি গত মাস থেকে কয়টা আসছে এটাও মানে আলাদাভাবে হিসাব রাখছি, নতুন করে কয়টা কিনছি এটাও আলাদাভাবে হিসাব রাখছি। আহ কথা কি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। স্যার তাহলে দেখা যাচ্ছে প্রেজেন্টিং স্টপ হয়ে গেল কেন? স্ক্রিন দেখতে পান? জি স্যার।
আচ্ছা, ইয়েস স্যার তাহলে এখন যদি ধরেন আমি সাপোজ আমি কাউন্ট জানি না, আমি জানি না আমার কস্ট অফ গুডস সোল্ড কত, সাপোজ যে আমি ব্যবসা তো করছি কিন্তু আমার আসলে বিক্রি করছি কয়টা এটা জানি, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড কত আমি ঠিক জানি না। তাহলে কস্ট অফ গুডস সোল্ড যদি না জানি, তাহলে কিভাবে বের করা যেতে পারে? এই যে আমি তো জানি গত মাস থেকে পাইছি কয়টা, 10টা, নতুন করে কিনছি কয়টা, 110টা, তাহলে আমার অ্যাভেলেবেল ছিল কত, 100। 120 এবং আমি এখন আমার ইয়েতে যাব, গোডাউনে যাব, যে গুনে গুনে দেখবো যে কয়টা পণ্য এখনো বিক্রি হয় নাই। হয় না, অবশিষ্ট আছে কত? তো আমি গুনে দেখলাম যে এখনো এই মাসে বিক্রি হয় নাই এরকম এখনো 25টা আইটেম আছে, 25টা পণ্য আছে। তার মানে কি এই 25টা আমার কি এন্ডিং ইনভেন্টরি না? আগাম ইয়েস স্যার। স্যার সমাপনী মজুদ পণ্য বা এন্ডিং ইনভেন্টরি। তাহলে আমি যদি কি করতে পারি, এই যে 120টা থেকে এন্ডিং ইনভেন্টরির পরিমাণটা যদি বাদ দিয়ে দিতে পারি 25টা যে ছিল, তাহলেই কি বের হয়ে যাবে না বিক্রি কয়টা হয়েছে? ইয়েস স্যার। জি স্যার। কস্ট অফ গুড Yes, sir. সেল থেকে যদি এন্ডিং কয়টা এখনো অবশিষ্ট আছে বিক্রি হয় নাই, এই 25টা যদি বাদ দিতে পারি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কয়টা সেল করছিলাম। কয়টা সেল করছিলাম? 95টা। 90 95 এই 95 হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। এটাকেই বলা হয় কি, কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে? তাহলে কোনো অঙ্কে কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দেওয়া না থাকলেও আমরা কিন্তু এই পদ্ধতিতে কি বের করতে পারবো, কস্ট অফ গুডস সোল্ড কত সেটা কিন্তু বের করতে পারবো। আবার ধরেন একটা অঙ্কে এন্ডিং ইনভেন্টরি কত দেওয়া নাই, তাহলে সেটাও কি হতো, 120টা যে হাতে আছে এটা তো জানি, সেখান থেকে বিক্রি করছি কয়টা, 95টা, তাহলেই বের হয়ে যাবে এন্ডিং ইনভেন্টরি 25টা, নাকি? তাহলে যে কোনো একটা জানলেই কিন্তু আমরা আরেকটা তথ্য বের করতে পারবো। তো আহ, এই যে আমরা একটু আগে দেখাইছিলাম সেলস 10 টাকা, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড, এই যে এখানে যে দেখাচ্ছিলাম সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিচ্ছি 5 টাকা, কিন্তু যদি কস্ট অফ গুডস সোল্ড কত এটা যদি আগে থেকে কোশ্চেনে দিয়ে দেওয়া না থাকে, তাহলে কিন্তু আমরা এই ক্যালকুলেশনটা করে বের করতে পারবো। বোঝা যাচ্ছে কিনা? ইয়েস স্যার। ইয়েস স্যার আচ্ছা, আপনারা ক্যালকুলেশনটা একবার দেখেন একটু, বই সাথে থাকলে বা যেটুকু খাতায় লিখছেন 1 মিনিট একটু রিভাইজ করেন, আমি আসছি। আর একটু রেকর্ডটা বন্ধ করে গেলে ভালো। আলাল ভাই। তারেক যে আছে জায়গা আলাল কই? ও বাইরে করিতেছে ভাই। আলাল তো আমার পোলাপান। কোন ভাই চেতলো বেরা? রেকর্ড হচ্ছে। না করিতেছে। রেকর্ড হচ্ছে, তোরা থাম। কি অবস্থা নাই খান? আরে আলাল নাইম ভাই। হুইজ নাই? মাইম ভাই, আমি তারেক যে স্পিকিং লন্ডন। পদ লাগবো ভাই, পদ লাগবো তো ভাই। কি লাগবে, ঢাকা জেলার সভাপতি নাকি বাংলাদেশ ছাত্র দল, কোনটা? ঢাকা জেলা সভাপতি। আচ্ছা তুমি এক কাজ করো, 50 লাখ টাকা ওই যে আলাল আছে আলালকে পাঠাই দাও, আমি দেখতেছি। আলাল মারা দিব 50 লাখ টাকা। ঠিকই আছে, ঠিকই আছে, একদম ঠিক আছে। এই যে আমার কাছে তারেক সমস্যা নেই। জিয়া, এই যে আমাকে তারেক জিয়া দেখা যায়। ওই মেয়েটা কি করছো? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। আমাকে তারেক জিয়া। ভাই ভাই ভাই, এ ভাই রেকর্ড রেকর্ড চলতেছে কিন্তু। ভাই না বাবা, ভাই। সালমান সবাই আমার চিনে ফেললে তো আমার সম্মানটা থাকবে না, আমার পাওয়ারটা চলে যাবে, বুঝো নাই?
রাজুল্লাস রাজ একটু ক্লাস শেষে গ্রুপে আসিস, ঠিক আছে? তোর মতন বলো আমি শোনো, দেখি বুঝছো রাজ। আমার আদরের এক কর্মীকে তোমার সাথে আমি ভর্তি করছি, ওকে দেখে রাখো, বুঝছো? মহিদুল কিন্তু আমার অনেক আদরের একটা ছেলে। আরে স্যারে কিন্তু বুঝে আদর- মিট ছাড়া আমাকে আলাপ আলোচনা হয় না, একটু একটু আলাপ আলোচনা করলে স্যার ওটা কিছু মনে করবো না। আহ, আর স্যার এমনিও ভালো। স্যার অনেক ভালো মনের মানুষ। আসলে স্যারকে অনেক বড় ইয়ে দিয়ে দেওয়া হবে। দিতে হবে না। হ্যালো, ক্লাসে আয় পড়ো আঙ্গ। Yes, স্যার, শুনতে পাচ্ছি। Yes, sir. ওকে, সো স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? Yes, স্যার। না স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। স্যার দেখা যাচ্ছে। স্যার চলে গেছে স্যার। দেখা যাইতেছে। আচ্ছা, ফাইন। সো নেক্সট কস্ট অফ গুডস সোল্ড তাহলে কি জিনিস বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা এখন যেটা একটু আগে বলতেছিলাম যে এই ইনভেন্টরির হিসাবটা দুই পদ্ধতিতে রাখা যায়, পারপেচুয়াল সিস্টেম এবং পিরিয়ডিক সিস্টেম। একটু মিউট করেন সবাই। সো পারপেচুয়াল, মাইক্রোফোন অফ করতো রাজুল্লাস। আবার এটা একটা মেসেজে দিয়ে দিতে হবে, আপনিও জোরে জোরে বললে তো লাভ নাই বাবা। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা কি জিনিস? যেখানে এটা একটা সিস্টেমেটিক মেথড, যেখানে যখনই কোনো রেকর্ড ইনভেন্টরি কেনা হবে বা বেচা হবে বা ইনভেন্টরি রিলেটেড যখনই কোনো আহ, কার্যক্রম হবে, সাথে সাথে সেটা রেকর্ড করে ফেলে। সো এটাকে বলা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আর পিরিয়ডিক এর আরেকটা পারপেচুয়াল ইনভেন্টরি স্যার আপনার কথা একটু আস্তে শোনা যাচ্ছে। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা হলো একটা আপ টু ডেট সিস্টেম, যেখানে পণ্য ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত, পারচেজ এবং সেলস সংক্রান্ত যখনই কোনো ঘটনা ঘটে, সাথে সাথে সেটা আপডেট করা হয়। এবং আহ, এটার জন্য আমাদের আহ, প্রতিটা ইনভেন্টরির জন্য আলাদাভাবে সুন্দর করে একটা আপ টু ডেট হিসাব রাখা হয়। সো এটাকে বলতেছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আর আরেকটা যেটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, এটা হচ্ছে আপ টু ডেট সিস্টেম না। এখানে প্রত্যেকটা ঘটনাকে আলাদা আলাদা ভাবে আলাদা হিসাবে রেকর্ড করা হয়। আবার বছর শেষে এটা অ্যাডজাস্ট করে খুঁজে বের করতে হয় যে পণ্য কতগুলো আছে আর কতগুলো বিক্রি হয়েছে। সেটা তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপ টু ডেট ইনফরমেশন দিতে পারে না। যে একটু আগে বলতেছিলাম যে অনেক কোম্পানি থাকতে পারে আমার সারা বছরে কত সেল হয়েছে আমি জানি না, এজন্য কি করলো, কতগুলো বিক্রি এখনো হয় নাই সেটা গুদাম থেকে খুঁজে কাউন্ট করে দেখলো যে হ্যাঁ এখনো 25টা বিক্রি হয় নাই। তাহলে যেহেতু 25টা বিক্রি হয় নাই, আগে 120টা ছিল, তার মানে বিক্রি হয়েছে 95টা। এই কনসেপ্টে তারা কাজ করে। ডে টু ডে আপ টু ডেট রেকর্ড তারা আহ, করে না। তারা বরঞ্চ বছর শেষে বা একটা নির্দিষ্ট অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে একবারে হিসাব করে। তো এটাকে বলা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এবং পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে প্রত্যেকটা কাজের জন্য আলাদা হিসাব রাখা হয়। এ কারণে বছর শেষে সবগুলো অ্যাকাউন্টের হিসাব যোগ বিয়োগ করে বের করতে হয়। আর আমরা যে আগের মেথড যেটা পড়লাম পারপেচুয়াল সিস্টেমটা, পারপেচুয়াল সিস্টেমে ইনভেন্টরি রিলেটেড মূলত একটাই হিসাব মেনটেন করা হয়ে থাকে। সো এই জন্য পারপেচুয়াল সিস্টেম সবসময় লেটেস্ট ইনফরমেশন যে কোনো সময় যে কোনো মুহূর্তে পাওয়া যায়। ঠিক আছে? সো আমরা যখন ওই ইয়েতে চলে যাব, একটু ম্যাথমেটিক্যাল বিষয়ে চলে যাব, তখন বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, সো এখন আপনারা আমার একটা যদি পেজটা দেখতে পাচ্ছেন,
ইয়েস Yes, স্যার। sir. আচ্ছা, ইয়েস স্যার। ইয়েস স্যার। যখনই Yes, sir. যখনই কথা হয় অ্যাবাউট কেনা বেচা, সো ব্যবসায় সাধারণত কিন্তু বাকিতেই কেনা বেচা করা হয়, ঠিক আছে? ব্যবসায়ীতে সাধারণত বাকিতে কেনা বেচা হয়। আর বাকিতে কেনা বেচা করলে দুই পক্ষের মধ্যে যে ডকুমেন্টটা ইউজ হয় সেটাকে বলা হয় কি? ইনভয়েস বা চালান। এটাকে বলা হয় কি? শুনতে পাচ্ছেন? জি ইনভয়েস স্যার। অথবা চালান। ঠিক আছে? তাহলে এই যে আমি কিন্তু একটা ইনভয়েসের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে অবশ্যই একটা ইনভয়েসের মধ্যে কি থাকে, অবশ্যই কার কাছে বিক্রি করতেছি, ঠিকানা কি, কোন প্রোডাক্টটা বিক্রি করতেছি, আহ, তার কোড নাম্বার কি, প্রাইস কত, কোয়ান্টিটি কত, আরো অনেক কোনো শর্ত থাকলে সেই শর্তগুলোও কিন্তু এই চালানের মধ্যে লেখা থাকে, ঠিক আছে? Okay, sir. ঠিক আছে, সো এই চালানের মধ্যে কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে বাকিতে কেনা বেচা সকল ডিটেল থাকে। আমরাও যখন ধরেন নর্মালি যখন এই যে আপনি ধরেন একটা কম্পিউটার কিনলেন, একটা মোবাইল কিনলেন, মানি রিসিট দেয় না, কোনটা কি দিচ্ছে, কতটুকু দিচ্ছে, সবকিছু Yes, sir. ডিটেল থাকে। তো সেরকম ঠিক একটা কিন্তু আহ, যদি এটা ক্যাশে কেনা হতো সেটাকে বলে ক্যাশ মেমো, আর ক্যাশ বাকিতে মেমো। বাকিতে কেনার সময় ইউজ হয় হচ্ছে ইনভয়েস বা চালান, ঠিক আছে? জি। তাহলে আমরা এখন যেটা ফোকাস করব, এই যে আমাদের লার্নিং অবজেক্টিভ 2, রেকর্ডিং পারচেজেস আন্ডার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পণ্য ক্রয়, তো পারপেচুয়াল সিস্টেমটাই হচ্ছে মোর অ্যাকুরেট সিস্টেম দেন পিরিয়ডিক সিস্টেম। আচ্ছা, সো আমরা ইনফ্যাক্ট অন্তত এই পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কি করা হয় সেটাই আমরা শিখব। বা আপনারা যদি বলেন একসাথে আমি দুই মেথডের এন্ট্রি গুলো, জার্নাল গুলো দেখায় দিতে পারি পাশাপাশি কম্পেয়ার করে, এক্সেলের দুই সাইডে দুইটার পাশাপাশি, তাহলে এই মেথডে কি হয় আর ওই মেথডে কি হয় দুইটাই জানতে পারবো। অথবা যদি ইয়ে হয়, অন্তত পারপেচুয়াল সিস্টেমটাই আমরা একটু মনোযোগ দিয়ে শিখলে যথেষ্ট, ঠিক আছে? তো আমরা যদি পণ্য কেনার কথা বলি, তাহলে পণ্য কেনার ক্ষেত্রে প্রথম বিষয়টা কি? পণ্য কিনতে হবে নাকি? জি স্যার। প্রথম হলো ক্রয় করা, তাহলে এটাই কিন্তু একটা জার্নাল, এটা একটা লেনদেন, একটা ট্রানজাকশন, যে হ্যাঁ পণ্য ক্রয় করা হলো। ধরেন এই যে আমরা যে অঙ্কটা করতে পারছি, এই অঙ্কটা করতে যে যখন পারচেজের কথা বললো, আপনি আপনি এই চালান থেকে কি দেখতে পাচ্ছেন, যে কয় টাকার জিনিস কিনছি আমি? Sir, 3,100 3,800। তাহলে আমি 3,800 টাকার দুই ধরনের পণ্য কিনেছি। যাই হোক, সেটা পণ্য আমার জন্য কি, পণ্যকে আমরা কি হিসাবে রেকর্ড করব? সো অ্যাকর্ডিং টু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, যে আমাদেরকে অবশ্যই এই পণ্য যে কিনে আনতে হবে, পণ্য রিলেটেড আমাদের একটাই অ্যাকাউন্ট মেনটেন হবে, যার নাম হচ্ছে ইনভেন্টরি অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? inventory account. ইনভেন্টরি অ্যাকাউন্ট। এবং অবশ্যই ইনভেন্টরি এক ধরনের অ্যাসেট ইনভেন্টরি অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। ইনভেন্টরি এক ধরনের অ্যাসেট অ্যাকাউন্ট, যে আমরা যেহেতু মজুত মানুষ একটা কিনে না, একসাথে অনেকগুলো পণ্য কিনে রাখে, তাহলে অবশ্যই এটা আমার তাহলে মজুত থাকবে, ভবিষ্যতে আমি এখান থেকে বিক্রি করতে পারবো। তো অবশ্যই এটা আমার জন্য একটা সম্পদ, তার নাম হচ্ছে ইনভেন্টরি। তাহলে আমি দেখতে পাচ্ছি আমি 3800 টাকার পণ্য কিনেছি, তাহলে 3800 টাকার পণ্য বাকিতে কেনা হলো, এই পণ্যের এই লেনদেনের জার্নালটা কি হবে? তো সেটাই দেখেন এখানে দেওয়া আছে কি, আমি কি কিনছি? আমি পণ্য কিনতেছি, পণ্যর তার মানে সম্পদ কিনতেছি, নামটার কি? ইনভেন্টরি। তাহলে ইনভেন্টরি নামক অ্যাসেটটা বৃদ্ধি পাচ্ছে, তাই ডেবিট হবে কত? 3800। আর টাকা দিচ্ছি না টাকা দেই নাই? Day night. দেই নাই। দেই নাই স্যার। যেহেতু চালানে টাকা পেমেন্টের ব্যাপারে কিছু উল্লেখ হয়নি, তাহলে অবশ্যই বাকিতে বিক্রি করেছি, সো এই কারণে লাইবিলিটি বেড়ে যাবে। তো অ্যাকাউন্ট পেয়েবল কি হবে? ক্রেডিট হবে 3800 1800। টাকা। তার মানে আমাদের পারচেজের জার্নাল কি হবে? পারচেজ ক্রয় পারচেজের জার্নাল কি হবে? হ্যাঁ, পারচেজের Inventory. জার্নাল কি হবে?
বলেন তো। ইনভেন্টরি ইনভেন্টরি ডেবিট 3800 টাকা ইনভেন্টরি আর অ্যাকাউন্ট রিসিভেবল ইনভেন্টরি একটা ডেবিট হবে ডেবিট 38 টাকা, আর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রেডিট 3800 টাকা। 3800 টাকা। আমি বড় করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছি এখন? Yes, sir. জি স্যার। আচ্ছা Yes, sir. আচ্ছা, তাহলে পারচেজ রিলেটেড ট্রানজেকশন হচ্ছে ইনভেন্টরি ডেবিট, আর বাকিতে যেহেতু কিনছি অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। তাহলে একদিকে ইনভেন্টরি নামক সম্পত্তিটা বাড়লো, তো ডেবিট হলো, আর লাইবিলিটি বাড়লে ক্রেডিট হয় আমরা জানি, তো লাইবিলিটি ক্রেডিট হলো 3800। সবাই কি বুঝতে পারছে বিষয়টা? Yes, জি sir. স্যার। এখন এই যে বলছি ক্রয় সংক্রান্ত লেনদেন বা ক্রয় সংক্রান্ত ট্রানজেকশনের কথা বলতেছে, এখন আপনি যদি চিন্তা করেন যে আমি একটা গাড়ি কিনতেছি, বিদেশ থেকে আনতেছি, বুঝছেন? তাহলে আমি একটা গাড়ি কিনলাম, আসলে বিদেশে ওই গাড়িটার মূল্য মাত্র 5 লাখ টাকা, ঠিক আছে? তাহলে আমি এক কাজ করলাম, ওই গাড়িটা অর্ডার করলাম, শিপে করে আসলো। সো আমার গাড়িটার অ্যাকচুয়াল মূল্য ছিল 5 লাখ টাকা, কিন্তু শিপে করে আনতে শিপিং কস্ট আমার লাগলো আরো ধরেন 1 লাখ টাকা, ঠিক আছে? তো শিপিং খরচ কত হলো? 1 লাখ। আর 1 লাখ টাকা। আমাদের দেশে গাড়ির উপরে ট্যাক্স কত পার্সেন্ট? 300%। 300%। 300 না তো 400 300। 400 পরে মনে হয় 300 300 ঠিক আছে। তাহলে 5 লাখের আর 300% মোবাইলে কত 57। হবে? 5 লাখের 300 স্যার 15 লাখ 15 লাখ। তার মানে আমার কিন্তু ট্যাক্স দেওয়া লাগলো 15 লাখ, আর ভাড়া দেওয়া লাগলো 1 লাখ, তাহলে 16 লাখ দিছি, ঠিক আছে? আর মূল গাড়ির দাম দিছি কয় টাকা? 5 লাখ টাকা, ঠিক আছে? তাহলে আপনার খরচ হয়েছে কত? 21 লাখ। 21 লাখ টাকা খরচ হয়েছে। এখন আপনি যদি বলেন, হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে ও আমার গাড়ির দাম তো 5 লাখ টাকা, আমি এক কাজ করি 10 লাখ টাকায় বেচে দিই, তাহলে তোমার 5 লাখ টাকা লাভ হবে, হবে? না, sir. আমি জাস্ট না স্যার। 5 লাখের উঠবো। নিশ্চয়ই না, নিশ্চয়ই না। তার মানে এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো একটা সম্পদের একমাত্র ক্রয় মূল্যই কিন্তু তার টোটাল মূল্য বলা ঠিক হবে না। ওই পণ্যটা আপনার কাছে আসা পর্যন্ত, ওই পণ্যটা আপনার কাছে আসা পর্যন্ত এবং ব্যবহার উপযোগী হওয়া পর্যন্ত তার পিছনে যত খরচ হবে সবই ওই পণ্যের ক্রয় মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কথাটা কি সবাই বুঝতে পারছে কিনা? Yes, sir. জি স্যার বুঝছি। হ্যাঁ, তাহলে মানে গাড়ির ক্রয় মূল্য কিন্তু হবে 21 লাখ। তাহলে অবশ্যই আমাকে বিক্রি করতে হলে তার থেকেও আরো বেশি দামে আমাকে বিক্রি করতে হবে। তাহলে এরকম আমরা যদি ধরেন এই যে একটা এসি কিনলাম, তাহলে এসি তো কিনলাম, কিন্তু অনেক সময় এসি লাগানোর জন্য যদি আরো 2,000 5,000 টাকা লাগে একটা কোম্পানিতে এসি লাগাইতে, তাহলে কিন্তু সেই 5,000 টাকাও অবশ্যই এসির দামের সাথে আমাকে যুক্ত করে ধরতে হবে। তো এরকম প্রত্যেকটা সম্পদ আপনার কাছে আসা পর্যন্ত আপনার পরিবহন খরচ থেকে শুরু করে, কাস্টম ট্যাক্স থেকে শুরু করে, ইনস্টলেশন কস্ট থেকে শুরু করে, এসব খরচই কিন্তু পণ্যের ক্রয় মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। বোঝা গেছে? Yes, sir. যাই হোক, এখানে হয়তো সকল বিষয়গুলো নরমাল পণ্যের ক্ষেত্রে সকল বিষয়গুলো থাকে না। তো এখানে যে আমাদের নেক্সট হেডিংটা হচ্ছে কি, ফ্রেইট কস্ট। কি জিনিস? ফ্রেইট কস্ট। তো ফ্রেইট কস্ট মানে কি জানেন কেউ? না স্যার একটু বুঝাই পরিবহন দেন। খরচ। ফ্রেইট কস্ট মানে হচ্ছে পরিবহন খরচ, বহন করে। জি ঠিক স্যার, আছে? বহন করে। পরিবহন খরচ। এখন এখানেও আবার সমস্যাটা কি, যে এই যে হ্যাঁ ঠিক আছে পণ্যগুলো আনতে ভাড়া লাগবে জানি, এখন ভাড়াটা দিবে কে, এটাও কিন্তু দুটো ইস্যু।
আমরা কি দেখি আমাদের আশেপাশের দোকানদারের দিকে যদি তাকায় দেখি, অনেক সময় দেখি আমাদের এই মুদি দোকানদার এই সেই পাইকারি বাজার থেকে চাল ডাল পেঁয়াজ আলু এগুলো হচ্ছে বস্তা বস্তা করে কিনে এনে দোকানে রাখে, রাখে না? ভ্যানে করে জি নিয়ে আসে স্যার নাকি? রাখে। জি স্যার ভ্যানে রিক্সায় করে নিয়ে আসে। আবার আবার দেখি কি পেপসি কোকা কোলা বিভিন্ন বিস্কিট বেকারি কোম্পানি তারা উল্টা গাড়িতে করে জিনিসপত্র ওরা নিজেরা নিয়ে এসে এসে দিয়ে দিয়ে যায় নাকি? Yes, sir. দিয়ে যান। তাহলে জি স্যার তাহলে কিন্তু ঘটনা কিন্তু দুই রকমই হতে পারে। অনেক সময় পণ্যর ভাড়া ওই কি আমাদেরকে বহন করতে হতে পারে, আবার অনেক সময় ওই বিক্রেতাই পরিবহনের ব্যবস্থা করে দিবে, আমার কাছে জিনিসগুলো পৌঁছায় দিবে। ঠিক আছে? হয় না এরকম? জি স্যার হয়তো। Yes, sir. স্যার আচ্ছা, এই জন্যই এই ফ্রেট কস্টের সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই ভাড়াটা দিচ্ছে কে। এখন আপাতত আমরা কি ক্রেতা না বিক্রেতা? একটু আগে স্যার আমরা ক্রেতা। একটু ক্রেতা আগে স্যার। আমরা পণ্য ক্রেতা, কিনলাম, স্যার। পারচেস করলাম নাকি? তাহলে আমরা হচ্ছি জি ক্রেতা। স্যার আচ্ছা, তাহলে আমরা কিনতেছি। এখন এই ফ্রেট কস্ট বুঝবো কি করে? আমি ডাইরেক্ট চলে যাই, সময় যেহেতু কম। এই দেখেন দুইটা জিনিস আছে ফ্রেট রিলেটেড, দুটো জিনিস আছে। একটা হলো এফওবি শিপিং পয়েন্ট আর একটা হলো এফওবি ডেস্টিনেশন। দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, মনে রাখবেন স্যার এই এফওবি শিপিং পয়েন্ট মানে ভাড়াটা ক্রেতা দিবে, আর এফওবি ডেস্টিনেশন মানে ভাড়াটা বিক্রেতা দিবে। তো এইটুকু নোট করে নিতে পারেন, দাগায় নিতে পারেন, হাইলাইট করে নিতে পারেন বইতে, ইটস আপ টু ইউ। বাট আপনি এটা মাথায় রাখতে হবে, এটা একটু ঢুকায় নিতে হবে। তো এফওবি শিপিং পয়েন্ট মানে ভাড়া ক্রেতা দিবে, আর এফওবি ডেস্টিনেশন মানে ভাড়া বিক্রেতা দিবে। কথা কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। তাহলে আমরা যদি এই যে এই চালানটার কথা দেখি একটু, এই চালানের মধ্যে অবশ্যই উল্লেখ থাকবে যে ভাড়া কে দিবে। শর্তটা কি? যে ফ্রেইটের ব্যাপারে, পরিবহনের ব্যাপারে শর্তটা কি সেটা কিন্তু ইনভয়েসেই উল্লেখ থাকবে। এই দেখেন ইনভয়েসটা আমি দেখাচ্ছি, এখানে কি লেখা দেখতে পান? ইয়েস স্যার। কি লেখা? শিপিং এফওবি শিট পয়েন্ট। এফওবি শিপিং পয়েন্ট, তার মানে ভাড়া কে দিবে? Sir, ক্রেতা। ক্রেতা দিবে। ক্রেতা দিবে স্যার। এখানে ক্রেতা কে ছিল? স্যার এখানে আমি। আমরা। নিজে না, আমরা নিজে এখন আমি অঙ্ক আছি। করছি। এখন আমরা একটু আগে আমরাই কিনতেছিলাম, 3800 টাকার পণ্য কিনছিলাম। তাহলে অবশ্যই ক্রেতা হচ্ছে আমরা। তাহলে ভাড়াটা কাকে দিতে হবে? আমাদেরকে দিতে হবে। এখানে যদি লেখা থাকতো এফওবি ডেস্টিনেশন, তাহলে ভাড়াটা কে দিয়ে দিবে? বিক্রেতা। বিক্রেতা। বিক্রেতা দিয়ে দিবে। আর বিক্রেতা স্যার। বিক্রেতা যদি দিয়ে দেয়, ধরেন 100 টাকা লাগছে, তাহলে বিক্রেতা যদি দিয়ে দেয়, তাহলে সেইটা কি আমার রেকর্ড করার কোনো বিষয় আছে? না স্যার। না স্যার। না, স্যার। বিষয় নেই। নোটস সেটা বিক্রেতা রেকর্ড করবে যে ও পরিবহন বাবদ কয় টাকা দিচ্ছে না দেয় নাই, তাই না? জি স্যার। ইয়েস স্যার। আর আমি দেখবো যে আমি ক্রেতা, এখন ভাড়াটাকে আমাকে দিতে হচ্ছে কিনা। তাহলে অবশ্যই এখানে যেহেতু এফওবি শিপিং পয়েন্ট লেখা, তার মানে ভাড়াটা আমাকেই দিতে হচ্ছে। প্রশ্ন হলো এই ফ্রেট কস্টের সময় তাহলে জার্নাল কি দিব? এই যে আমি আবার একটু এখানে চলে আসছি, যে ফ্রেট কস্ট, ফ্রেট কস্টের কথা যদি বলি, তাহলে ফ্রেট কস্ট যদি কে দেয়? এফওবি শিপিং পয়েন্ট হয় নাকি? আচ্ছা, আমি একটু স্যার। শিপিং পয়েন্ট লিখে রাখি বোঝার সুবিধার জন্য। তাহলে কেনার সময় খোঁজ নিব কি যে এটা শিপিং পয়েন্ট কিনা। ঠিক আছে, কেনার সময় খোঁজ নিব এটা শিপিং পয়েন্ট কিনা। যদি এফওবি শিপিং পয়েন্ট হয়, তার মানে ভাড়া কে দিবে? আমরা দিব। ক্রেতা দিবে নাকি? আচ্ছা, এবার আমার তো বলেন তো এটা কি দেওয়া যায়? এই যে পরিবহন খরচ হয়তো 150 টাকা লাগছে, তাহলে পরিবহন খরচ যে 150 টাকা, সেটাকে আমরা কি হিসাবে রেকর্ড করব? পেড কস্ট। এই কস্ট কি ডেবিট দিব স্যার? যেহেতু এটা খরচ। না না, একটু আগে আমি এটাই বোঝাচ্ছিলাম, কিন্তু ওই যে গাড়িটা আমার শিপে করে নিয়ে আসতে আমার যে 1 লাখ টাকা খরচ হয়েছিল,
সেটা কোথায় যোগ করতে হবে? পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করতে হবে। তো অ্যাকর্ডিং টু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, পণ্য রিলেটেড সকল হিসাব ইনভেন্টরি নামক অ্যাকাউন্টেই হিসাব করতে হবে। এই জন্যই কিন্তু এটা আপ টু ডেট, কারণ একটাই হিসাব সবসময় মেনটেন করে। তাদের মতে যে হ্যাঁ, পণ্য কিনে আনতে যে খরচ হয় সেটার মাধ্যমে আসলে ক্রয় মূল্যই বৃদ্ধি পায়। তার মানে অবশ্যই আমার ইনভেন্টরির মূল্যই আগের থেকে বৃদ্ধি পাবে। কথাটা কি বোঝা গেল কিনা? জি স্যার। জি স্যার, বুঝছি তার মানে স্যার। তার মানে এই যে আমরা পরিবহন খরচ দিচ্ছি 150 টাকা, এটাও আমাদের পণ্যের ক্রয় মূল্যকেই বৃদ্ধি পাচ্ছে, এই জন্য ইনভেন্টরি নামক অ্যাসেটটাকে আমরা ডেবিট করে দিব 150। বোঝা গেছে? সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, মানে Yes, sir. সম্পদের মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। এবার প্রশ্ন হলো ক্রেডিট কাকে করব? ক্রেডিট কাকে করব? ক্যাশকে যেহেতু খরচটা গেছে। আরেকটু কিছু মতামত দেন। ইনভেন্টরি মানে পরিবহন খরচের জন্য পণ্যের ক্রয় মূল্য বাড়াই দিলাম, ইনভেন্টরি বাড়াই দিলাম, ক্রেডিট কাকে করব? অ্যাকাউন্ট পেয়েবল। বাবা, এখানে 47 জন আছি, উত্তর দেওয়ার মানুষ নাই? ক্রয় পরিবহন। ক্রয় পরিবহনের কথাই তো লিখলাম বাবা। তো ক্রয় পরিবহন খরচ নামে লাইক ফ্রেট এক্সপেন্স। ফ্রেট এক্সপেন্স হলে তো ওই ডেবিট হতো। আমরা কি বুঝালাম যে ও আচ্ছা, হ্যাঁ তাও ঠিক। পারপেচুয়াল তাহলে ইনভেন্টরি সেকেন্ড সিস্টেমে পেবল। আলাদা আলাদা কিছু নাই। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে মজুদ পণ্য রিলেটেড একটাই হিসাব ইউজ হয়, যার নাম ইনভেন্টরি। এবং এদের কনসেপ্ট হচ্ছে একটা পণ্য কিনে আনতে যা খরচ হয় সেটা অবশ্যই ওই পণ্যের ক্রয় মূল্যকেই বাড়ায় দেয়। তো শুধু শুধু আলাদা অন্য অ্যাকাউন্ট মেনটেন করার কোনো দরকার নাই। বোঝা গেছে? যে ক্রয় পরিবহন আলাদা ইউজ না করে, কারণ আলটিমেটলি তো পারচেজের সাথে ক্রয় পরিবহন কিন্তু যোগ করেই। আপনি অন্য মেথডে করলেও আলটিমেটলি যোগই করতে হয়। তো সেটা না করে আমরা আগে থেকেই যদি মজুদ পণ্যের ভ্যালুকে বাড়াই দেই, তাহলেই তো কাজটা হয়ে গেল। তো পণ্য কিনে আনতে যে খরচ হচ্ছে সেটার মাধ্যমে আমার মজুদ পণ্যের মূল্যই বৃদ্ধি পাচ্ছে, পণ্যের মূল্যটাই বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেছে কিনা? Yes, sir. তাহলে এই আমরা কিন্তু এটাকে খরচ হিসাবে না দেখায় এটাকে পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে সেটাই ইন্ডিকেট করছি, যে আমাদের জন্য এই পণ্যের মূল্য এখন আর 3800 নাই, বরঞ্চ আমার এর পিছনে খরচ হয়ে গেছে 3800 এবং 150, দুইটাই এই পণ্যের পিছনে খরচ হয়েছে। এখন আমি বলছি এই পরিবহন তো আসলে পরিবহনই তো হয়েছে 150 টাকা, টাকাটা কি দেওয়া হয়েছে না হয় নাই? কি অ্যাকাউন্ট? হয় নাই। হয় না স্যার। তো আমি একজন মুদি দোকানদার, সবাই একটু খেয়াল করে শুনেন। আমি একজন মুদি দোকানদার, আমি কাউরান বাজার থেকে কয়েক বস্তা একটু মিউট করেন বাবা, কয়েক বস্তা ডায়াল সায়াল পেঁয়াজ আলু নিয়ে আসতেছি ভ্যানে ভ্যানে করে। তারপরে ভ্যান ভাড়া ঠিক করছি 200 টাকা। আসলাম দোকানে, ভ্যান আলারা দিয়ে আবার একটু নামানোর কাজেও হেল্প করলাম। এরপরে ভ্যান আলা বললো ভাড়া দেন, আপনি ভ্যান আলারে কইলেন অ্যাকাউন্ট পেয়েবল। না স্যার, তা তো হবে না স্যার। হবে? ভ্যান আলা মেনে নিবে? না স্যার। তোকে তো টাকা না, দিতে হবে স্যার, টাকা ক্যাশ হবে না। সো মনে রাখতে হবে যে সাধারণত এই পরিবহনটা কিন্তু থার্ড পার্টি দিয়ে করা হয় সাধারণত। তো তারা যেহেতু তৃতীয় পক্ষ, তারা কখনোই বাকিতে লেনদেন করার কথা না। হ্যাঁ, আমি ক্রেতা, যার কাছে আরেকজন বিক্রেতা, ক্রেতা বিক্রেতার মধ্যে বাকিতে লেনদেন হয়, কিন্তু পরিবহনের ক্ষেত্রে সাধারণত বাকিতে লেনদেন হয় না। সো যখনই ফ্রেইট রিলেটেড কোনো ইয়ে আসবে, তখন সেটা কি হবে? সবসময় ক্যাশে Cash হবে। ট্রানজাকশনটা হবে। তাহলে অবশ্যই এই 150 টাকা আমাকে স্যার এটা তো শুরুতেই বলছিলাম স্যার। হ্যাঁ, স্যার আমরা তো আমি তো অন্য ওপিনিয়ন চাইছিলাম বাবা, যে আর কারোর ওপিনিয়ন আছে কিনা। আপনারটা রং ও বলি, আচ্ছা স্যার, ঠিক আছে কথাটা স্যার। বোঝা গেল কিনা? হ্যাঁ,
ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে Yes, sir. পণ্য কিনে আনতে যে খরচ হয়েছে সেটাও আমাদের পণ্যের মূল্যকে বাড়াইছে, তাই ইনভেন্টরি ডেবিট। আর পরিবহনেরটা নগদে দিয়ে দিতে হয়, সো ক্যাশ ক্রেডিট। ঠিক আছে। আচ্ছা, থার্ড একটা সিচুয়েশন হচ্ছে আহ, যে পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউয়েন্সেস দেখতে পান Yes, sir. যে এই যে ইয়েস স্যার। পণ্যগুলো আমি 3800 টাকার পণ্য কিনে আনছি, তাহলে এই 3800 টাকার পণ্যের মধ্যে কিছু পণ্য তো থাকতে পারে যেটাতে আহ কোনো সমস্যা থাকার কারণে আমরা ফেরত দিতে চাচ্ছি, হতে পারে না? Yes, sir. ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, যে আমি যেই যেই ধরনের পণ্য চাইছিলাম আসলে এখানে সেই ধরনের পণ্য দিতে পারে নাই। ঠিক আছে। তো আমি কি করতে চাচ্ছি, পণ্যটা ফেরত দিতে চাচ্ছি, হতে পারে না? Yes, ইয়েস sir. স্যার। তো আমরা যদি জি বলি স্যার, যে হতে পারে। এখানে দেওয়া আছে 300 টাকার পণ্য ফেরত দিছি, তাহলে আমরা তো কিনে আনছিলাম কত টাকার জিনিস কিনে আনছিলাম? স্যার 3800 টাকা। 3800। তাহলে 300 টাকার জিনিস ফেরত দিলে এখনো কি ইনভেন্টরি 3800 টাকায় থাকবে? না স্যার, না, স্যার, তার মানে অবশ্যই ইনভেন্টরির ভ্যালু কি হবে? কমে যাবে। কমবে কমে স্যার। যাবে। আর ইনভেন্টরি যদি কমে যায়, ওই যে যখন কিনছিলাম বাকিতে কেনার কারণে আমার লাইবিলিটি বেড়ে গেছিল 3800 টাকা, তাহলে 300 টাকার পণ্য যদি ফেরত দিয়ে দিই, লাইবিলিটি কি এখনো 3800 টাকায় থাকবে? না স্যার, না, স্যার। কমবে স্যার 300 টাকা। লাইবিলিটি না, কি হবে? না স্যার। কমে যাবে আগের থেকে, তাই না? তার মানে অপোজিট, পারচেজের সময় যে এন্ট্রি হয় পারচেজ রিটার্নের সময় কি হবে? হ্যাঁ, স্যার অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট হবে 300 টাকা। অপোজিট এন্ট্রি হবে, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল কমে যাবে যেহেতু আমাদের আহ, আহ, টাকা কমে যাচ্ছে, এই সরি দায়বদ্ধতা কমে যাচ্ছে, তো অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট হয়ে যাবে। আর একইভাবে পণ্য তো আমি ফেরত পাঠাই দিছি, তাহলে আমার মজুদ পণ্যের পরিমাণও আগের থেকে কমে যাবে। বোঝা গেল কিনা? Yes, sir. ইয়েস স্যার। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, লাস্ট যে আমরা আহ, ক্রয় সংক্রান্ত লেনদেনের লাস্ট একটা হচ্ছে পেমেন্টের ব্যাপারটা কি। তাহলে আমরা দেখলাম কি, প্রথমে ক্রয় করা, এরপরে হচ্ছে পরিবহন খরচ, এরপরে দেখলাম পণ্য চাইলে অনেক সময় ফেরতও দিতে পারি, এরপরে হচ্ছে পেমেন্টের কথা আসছে, যে পরিশোধ তো করতে হবে, আলটিমেটলি টাকা পরিশোধ করবেন না। এখন এই পরিশোধের বিষয় যখন আসছে, আপনাদের বইতেও পরবর্তী টপিক পাই, আহ, তো যদিও তার আগে একটা অন্য টপিক নিয়ে আলোচনা করছে, কেন আমি সেটা পরে বলছি। আহ, এই যে পণ্য টাকা কি করতে হবে এখন, আমি যে কিনে আনছিলাম ফেরত ফেরত দেওয়ার পরে আলটিমেটলি আমাকে তো টাকাগুলো পরিশোধ করতে হবে। কিন্তু এই পরিশোধ করার সময়, বাবা মিউট করেন, আশেপাশে সাউন্ড আসতেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই যে আমাদের পণ্য যখন পণ্যের টাকাটা যখন ফেরত দিব, অনেক সময় কি হয়, এই বিক্রেতা কিন্তু আমাদেরকে অনেক সময় ডিসকাউন্টের অফার দিতে পারে, যে তুমি যদি ভাই তাড়াতাড়ি দিতে পারো তাহলে তোমার এক্সট্রা কিছু ডিসকাউন্ট দিব, তাহলে তোমার কম দিতে হবে, পুরোটা দেওয়া লাগবে না, হতে পারে না? Yes, sir. সো এটাকে বলা হয় ডিসকাউন্ট একদিকে, তো বলা হয় আরেকটা নাম হচ্ছে ক্রেডিট টার্ম। এটাকে বলা, এই যে দেখেন পারচেজ ডিসকাউন্ট হচ্ছে হেডিং, তার আন্ডারে একটা কি আছে, ক্রেডিট টার্ম। দেখতে পান? তার মানে বাকি, ক্রেডিট মানে তো বাকি, টার্ম মানে কি শর্ত, তাহলে বাকিতে বিক্রি করার বা ক্রয় করার শর্ত কি আছে কিনা দুইজনের মধ্যে। Sir. সো এই শর্তটা দেখে নিতে হয় যে এদের মধ্যে কোনো ডিসকাউন্টের ইয়ে আছে কিনা। বাবা কার মাইকে সাউন্ড হচ্ছে রে বাবা, একটু মিউট করে দেন। নাইমুর রহমানের মাইক্রোফোনটা একটু মিউট করো তো। উনি কি আদেও আছে? আচ্ছা, তো এই যে পারচেজ ডিসকাউন্ট দুই ধরনের হয়, আপনারাও পড়ে আসছেন যারা ইয়েতে ছিলেন, কমার্স ব্যাকগ্রাউন্ডে, যে একটাকে বলা হয় আহ, ক্রয় বার্তা,
নাকি? আরেকটা হলো আরেকটা নগদ হচ্ছে বাট্টা। বিক্রয় বাট্টা। বিক্রয় বাট্টা। না না না, ওইটা না, কারবারি বাট্টা আর নগদ বাট্টা। জি স্যার। জি স্যার, বাট্টা মানে কি স্যার? ডিসকাউন্ট, বাট্টা মানে ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট মানে স্যার আর ক্যাশ ডিসকাউন্ট দুই চারটা রকম আর কি আছে, স্যার। ঠিক আছে? ট্রেড ডিসকাউন্ট আর ক্যাশ ডিসকাউন্ট। ট্রেড মানে কারবারি বাট্টা। কারবারি বাট্টা মানে কি, পণ্য কেনার আগেই পণ্যের তালিকা মূল্য থেকে যদি কোনো ডিসকাউন্ট দেওয়া হয় সেটাকে বলে হয় কি, কারবারি বাট্টা। কারবারি বাট্টা। আর পণ্যের টাকা তাড়াতাড়ি পরিশোধ করার জন্য যদি বিক্রেতা ক্রেতাকে কোনো ডিসকাউন্ট দেয় সেটাকে বলা হয় নগদ বাট্টা। তো বাট্টা। আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা স্যার হচ্ছে, ইংলিশ টার্মগুলো বললে বেটার হতো স্যার। হ্যাঁ স্যার ইংলিশ টার্মগুলো স্যার, এই বাট্টা বাট্টা বুঝতেছি না স্যার, ইংলিশ গুলো ওয়ার্ড গুলো বললে বেটার হতো স্যার। ট্রেড ডিসকাউন্ট আর একটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট মানে একদম পণ্যের তালিকা মূল্য থেকে যে ডিসকাউন্ট হয়, এই যে আমরা আগে থেকে দেখতে পারি কি 20% ছাড়, 40% ছাড়, তার মানে কি আমি আগে থেকেই জানি যা ওটার গায়ে লেখা আছে তার থেকে আরো 30% 40% বাদ যাবে, তাহলে সেটাকে বলা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট, যেটা বিক্রির আগেই। তো অবশ্যই ট্রেড ডিসকাউন্ট কোনো হিসাবে আসে না, কারণ আপনি কেনার আগেই তো জানেন আপনি কম দামে কিনতে পারতেছেন। সো এই জন্য ট্রেড ডিসকাউন্ট হিসাবে করতে হয় না। আর ক্যাশ ডিসকাউন্ট মানে হচ্ছে আমি কিনে ফেলেছি একটা জিনিস ধরেন 10 টাকা দিয়ে, কিন্তু ওরা আমাকে একটা সুযোগ দিল পরিশোধ করার জন্য, ভাই তুমি যদি 10 দিনের মধ্যে দিতে পারো তোমার তাহলে আর 10 টাকা দেওয়া লাগবে না, 9 টাকা দিলেই হবে, ঠিক আছে? তার মানে তোমাকে আমি 1 টাকা ডিসকাউন্ট দিব যদি তুমি 10 দিনের মধ্যে দিতে পারো। বোঝা গেছে? ইয়েস স্যার। তাহলে এই ইয়েস স্যার। এই জিনিসটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। তো এটাকে পারচেজের ক্ষেত্রে পারচেজ ডিসকাউন্ট, সেলস এর ক্ষেত্রে সেলস ডিসকাউন্ট, কিন্তু আলটিমেটলি বিষয়টা হলো মানে কি, নগদ ক্যাশ ডিসকাউন্ট, টাকা পরিশোধের জন্য, তাড়াতাড়ি পরিশোধের জন্য যে ডিসকাউন্ট পাওয়া যায়। অলরাইট, স্যার একটা এখন কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার প্রোডাক্ট পারচেজ করার সময় যদি স্যার মানে অন দ্য স্পট যদি স্যার ডিসকাউন্ট পাওয়া যায়, মানে প্রোডাক্টটার দাম 10 টাকা কিন্তু নেগোশিয়েট করে ওইটা 7 টাকা দিয়ে পাওয়া গেছে, ওইটাকে স্যার ক্যাশ ডিসকাউন্ট হবে? না 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 না, তখন আপনার ওই যে এই প্রথম জার্নাল যে লিখবেন ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, এখানেই আপনার দিতে হবে তখন 8 টাকা, ঠিক আছে? কারণ ওকে আপনি স্যার, তখন থ্যাংক ইউ। কিনতেছেনই তো কম টাকা দিয়ে, ঠিক আছে? ওইটাই আপনার জি স্যার। ক্রয় মূল্য, তো ওইটা জি দেওয়া স্যার। যাবে না। কিন্তু আমি 10 টাকায় কিনে ফেলছি, ওরা বলল যে ভাই তুমি যদি 5 দিনের মধ্যে টাকা দিতে পারো তাহলে 8 টাকাই নেব, পরে বলেছে টাকা আদায়ের জন্য। কারণ জি স্যার। বিজনেসের চালিকা শক্তি কি, ক্যাশ। ক্যাশ যত হাতে থাকবে কাজ করতে তত সুবিধা হবে। আপনি জি স্যার। এখন আমাকে 10 টাকা দেওয়া যা আর 2 মাস পরে 10 টাকা দেওয়া সেম জিনিস না কিন্তু, কারণ জি স্যার। প্রতিদিন মুদ্রার মান হচ্ছে। বরঞ্চ আপনি এখন আমাকে 9 টাকা দিলেও সেই 9 টাকা আমি যদি ব্যাংকে রাখি বা কোথাও ইনভেস্ট করি, সেই 9 টাকা খাটায় আগামী 2 মাসের মধ্যে কিন্তু আমি হয়তো 12 টাকা বানায় ফেলতে পারি, পারি না? জি স্যার। তো ইয়েস আমার স্যার। এই জন্য দ্রুত ক্যাশ আদায়ের জন্য অনেক সময় এই ক্যাশ ডিসকাউন্টের অপশন দিয়ে থাকে। তো সেটাই আমরা এখানে একটু আলোচনা করছি। আচ্ছা, জি তো স্যার। আমরা যদি দেখি এখানে একটা এই ক্রেডিট টার্ম বলে এটাকে, যে ডিসকাউন্ট আছে কিনা বুঝবো কি করে, দুইজনের মধ্যে একটা ক্রেডিট টার্ম থাকে। সেই শর্ত বা চুক্তিটা কি, এই দেখেন এদের মধ্যে একটা টার্ম ছিল কি, কি লেখা, 2/10 n/30, দেখতে পান? জি স্যার। 2/10 ইয়েস n/30, স্যার। কিন্তু এটার উচ্চারণ কিন্তু এভাবে করতে হয় না, এটার উচ্চারণ করতে হয় 210 net 30, 210 net 30, ঠিক আছে? তার মানে ওইটাকে কি, স্যার এই যে 10 দিনের ভিতরে দিলে 2% ডিসকাউন্ট, দশ এরকম কিছু দিনের স্যার? মধ্যে দিলে 2% ডিসকাউন্ট, আর যদি না দিতে পারো 10 দিনের মধ্যে তাহলে অবশ্যই টোটাল টাকাটা 30 30 দিনের দিনের মধ্যে ভিতরে। দিতে দিতে হবে। জি স্যার। হবে, টোটাল টাকা। আর 10 দিনের মধ্যে দিলে 2% ডিসকাউন্ট পাওয়া যাবে। আর এই ক্রেডিট টার্মস এর বিষয়টাও কিন্তু আমাদের ইনভয়েসের মধ্যে থেকে যায়। এই যে ইনভয়েসটা যদি আমরা দেখি, এই এফওবি শিপিং পয়েন্ট তো দেখছিলাম, তার বাম পাশে দেখেন টার্মস লেখা আছে, দেখতে পান? ইয়েস স্যার। টার্মস লেখা 2/10
n/30 মানে 210 নেট 30। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসছে। ওটা নেটওয়ার্কের, আপনার হয়তো নেটওয়ার্কে তোমার তোমার নেটের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমরা বাকিরা মিউট করি তাহলে একটু হেল্প হবে। আচ্ছা, তাহলে 210 নেট 30 এটার উচ্চারণ। তাহলে 10 দিনের মধ্যে যদি পরিশোধ করতে পারো তাহলে 2% ডিসকাউন্ট পাবা, আর না হলে সকল পুরা টাকাটাই 30 দিনের মধ্যে দিতে হবে, কোনো ডিসকাউন্ট পাবা না। 10 দিনের পরে দিলে আর কোনো ডিসকাউন্ট পাবা না। আচ্ছা, তাহলে এখন হ্যাঁ স্যার আরেকবার বলেন। 10 দিনের মধ্যে দিলে 2% ডিসকাউন্ট পাওয়া যাবে, আর যদি 10 দিনের মধ্যে না দিতে পারো তাহলে অবশ্যই 30 দিনের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। এইটাই হচ্ছে, যদি লেখা থাকে এরকম 2/10 n/30, এটার মিনিং হচ্ছে এটা। 10 দিনের মধ্যে দিলে 2% ডিসকাউন্ট, আর যদি 10 দিনের মধ্যে না দিতে পারো কোনো ডিসকাউন্ট পাবা না, এবং অবশ্যই সেটা 30 দিনের মধ্যে সম্পূর্ণ পরিশোধ করতে হবে। আচ্ছা স্যার, এই 10 দিনের মধ্যে স্যার 2% ডিসকাউন্ট, এটা কি স্যার সব জায়গায় প্রযোজ্য? না না, সব জায়গায় প্রযোজ্য না। এটা ক্রেতা আর বিক্রেতার এটা কি মধ্যে স্যার তাহলে বলা থাকবে? জি জি বলা থাকবে। আপনাকে দেখাইলাম তো যে চালানের মধ্যেও এটা উল্লেখ থাকবে যে এদের মধ্যে কোনো এরকম শর্ত আছে কিনা। ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আছে। দুইজনের মধ্যে কোনো ইয়ে আছে কিনা সেটা ওখানে উল্লেখ থাকবে, ডিসকাউন্টের কোনো সুযোগ থাকবে কিনা। আচ্ছা, এখন আহ, আমরা একটু তাহলে দুই ভাবে দেখবো বিষয়টা। কোন ভাবে? যে তার মানে কি, দুইটা তো অপশন হতে পারে। হতে পারে ওরা 10 দিনের মধ্যে দিছে, এমনও তো হতে পারে, তাই না? আবার হতে পারে ওরা 10 দিনের পরে দিছে। দুইটা সিচুয়েশনই তো হতে পারে। জি স্যার। তাহলে আমরা আহ, জি স্যার। দুইটা, যে আমরা পরিশোধ করতেছি, পেমেন্ট করতেছি, একটা হতে পারে যে 10 দিনের মধ্যে, তাই না? আরেকটা হচ্ছে 10 দিনের পরে। তাহলে অবশ্যই দুইটার ক্ষেত্রে দুইভাবে আমাদেরকে দেখাতে হবে। তো আমি পেমেন্টের এখানে এক নাম্বার প্রথমে লিখে দিলাম, তার মানে ডিসকাউন্ট পিরিয়ড। ঠিক আছে, যদি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে দেই তখন কি লিখবো? আচ্ছা, তাহলে এখন আমি কি পরিশোধ করছি, আমার কাছে কয় টাকা পায় সেটা আগে বলেন। আমি এখন পাওনা পরিশোধ করছি, দেনা পরিশোধ করছি আর কি। অ্যাকাউন্ট পেয়েবল পরিশোধ করছি, আমার কাছে কয় টাকা পায়? 3800। ভালো করে দেখে বলেন সবাই। 3500। 3500 স্যার। 3500 কেন? এই যে আমরা 3800 টাকা বাকিতে কিনছিলাম স্যার, অ্যাকাউন্ট, 2% হবে না? হ্যাঁ, অ্যাকাউন্ট পেয়েবল 3800 হয়েছিল ঠিকই, কিন্তু পরে 300 টাকার পণ্য ফেরত দিছি না? ইয়েস স্যার। ফেরত দেওয়ার কারণে অ্যাকাউন্ট পেয়েবল কিন্তু ডেবিট হয়ে গেছিল, কমে গেছিল। তাহলে 3800 থেকে 300 বাদ যাচ্ছে, তাহলে আর পাবে কত? 3500। 3500। তাহলে অ্যাকাউন্ট পেয়েবল পরিশোধ করব 3500। সো লাইবিলিটি পরিশোধ করে দিলে কি হয়, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট হয় স্যার। হ্যাঁ, ডেবিট হয় স্যার। লাইবিলিটি Debit. বাড়লে ডেবিট স্যার। credit। আর লাইবিলিটি কমবে না বাড়বে তাহলে পরিশোধ করে দিলে? কমবে স্যার। কমবে। লাইবিলিটি কমলে কি হবে? ডেবিট হবে। তার মানে Debit. অবশ্যই 3500 টাকা ডেবিট হবে। এখন প্রশ্ন হলো, তার মানে ও আমার কাছে পায় 3500 টাকা, কিন্তু আমরা বলতেছি আমরা কখন পরিশোধ করতেছি? ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যেই পরিশোধ করতেছি। তাহলে কি পুরা পুরা 3500 আমার দেওয়া লাগবে? পুরা 3500 আমার কি দেওয়া লাগবে যদি আমি ডিসকাউন্ট স্যার। পিরিয়ডের মধ্যে দেই? না স্যার। 10 দিনের মধ্যে দেই 2% ডিসকাউন্ট হবে। 2% ডিসকাউন্ট পাবো। এখন প্রশ্ন হলো এই ডিসকাউন্টটা দেখাবো কি করে? অবশ্যই আমার যে কম দেওয়া লাগতেছে এটা আমার জন্য একটা তো আমি বুঝতে পারছি না আপনারা কেউ প্রেজেন্টিং অপশনে চাপ দিচ্ছেন কিনা, কারণ আমার প্রেজেন্টেশনটা মাঝে মাঝে পজ হয়ে যাচ্ছে কেন বুঝলাম না। ইয়েস স্যার, একজন দেখলাম যে অন মাঝে করছে। মধ্যে অন্যরাও প্রেজেন্টে চাপ দিয়ে ফেলছে। সো আমি যেটা দেখাচ্ছি যে আমরা কিন্তু এই যে কম দিতে হচ্ছে এটা একটা আমাদের জন্য লাভবান বিষয় না, যে আমার এখন আর 3500 দেওয়া লাগতেছে না, একটু কম দিব। কত কম হয়? 2% কত হয়? 3500 2%।
টাকা নাকি? ইয়েস স্যার। 3570, তার মানে 70 টাকা কম দেওয়া লাগবে। তাহলে দেওয়া লাগতেছে কত? দিচ্ছি কত তাহলে? 3430 30 টাকা, 3430। ক্যাশ দিয়ে দিব, তাই না? পরিশোধ করতেছি 3430। দুই সাইড কি মিললো নাকি? না না স্যার। স্যার মিলে তাহলে নাই অ্যাকাউন্ট পেয়েবল তো। পাই 3500, কিন্তু আমি ক্যাশ ক্রেডিট করেছি বা ক্যাশ দিয়েছি 3430 টাকা, কারণ আমি জানি আমি 2% ডিসকাউন্ট পাবো, তো 70 টাকা ডিসকাউন্ট হবে। প্রশ্ন হলো এই 70 টাকার ডিসকাউন্ট এই পারপেচুয়াল সিস্টেমে কিভাবে দেখাতে হবে? তো পারপেচুয়াল সিস্টেম দেখাতে হবে। পারপেচুয়াল সিস্টেম কি বলতেছে যে এই যে দেখেন, পণ্য যখন কিনছি তখন কাকে বাড়াইছি? ইনভেন্টরিকে বাড়াইছি, বাড়াইছি না? ইয়েস স্যার। পণ্য কিনে আনতে যে পরিবহন খরচ হয়েছে, যেহেতু পণ্য কিনে আনতে যা খরচ হয় সেটাও পণ্যের অন্তর্ভুক্ত হয়, এ কারণে তখনও কাকে বাড়াই দিছি? স্যার ইনভেন্টরি, ইনভেন্টরিকে। ইনভেন্টরিকে বাড়াই দিছি। ইনভেন্টরি আবার পণ্য যখন ফেরত চলে গেছে তখন কাকে কমাই দিছি? ইনভেন্টরি। ইনভেন্টরি কমাই দিছি। তাহলে আমার যদি এখন 70 টাকা কম দিতে হয়, তার মানে কি ইনভেন্টরির মূল্য আগের থেকে কমে 70 যাচ্ছে। টাকা 70 টাকা কমে কিনছি নাকি? জি স্যার। Yes, sir. মজুদ পণ্যটা বা প্রোডাক্টটা আমি আগের তুলনায় 70 টাকা কম দিয়ে কিনতেছি, সেটাই বিষয় হচ্ছে না? ইয়েস স্যার। তাহলে অ্যাকর্ডিং টু Yes, sir. পারপেচুয়াল সিস্টেম আমাদের ক্রেডিট করে দিতে হবে কাকে? ইনভেন্টরি। যে ইনভেন্টরি আগের মতো আর কি করা লাগতেছে না, পুরা পুরা আগের আগের মূল্যে দেওয়া লাগতেছে না। ইনভেন্টরির ভ্যালু এখন আগের থেকে 70 টাকা কমে গেল। দেখেন বোঝা গেল কিনা? ইনভেন্টরি ভ্যালু আগের থেকে 70 টাকা কমে গেছে। ইয়েস স্যার, বুঝতে কমে পারছি। গেছে না? হ্যাঁ, কারণ আমরা কম দিয়ে কিনলাম। ওভারঅল হিসাব করলে তাই দাঁড়ায় যে আমরা কিন্তু এখন তাহলে পণ্যটা আর 3500 টাকা দিয়ে কিনা পড়তেছে না, যেহেতু 70 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি, আলটিমেটলি আমার কেনা পড়তেছে 3430 টাকা, তাই না? তাহলে ইনভেন্টরিতেও তো আমার 3500 টাকা ছিল, এই যে ধরেন 3800 কথা, আবার পরে রিটার্নের কারণে চলে গেছিল 300, তাহলে ইনভেন্টরিও তো 3500 ছিল, তাহলে সেই 3500 থেকেও এখন আরো কম 70 টাকা কম দিতে হচ্ছে। তাহলে স্যার এখানে তাহলে ডিসকাউন্টের কোনো এন্ট্রি হবে না? এটাই ডিসকাউন্টের এন্ট্রি। পারপেচুয়াল সিস্টেমে ডিসকাউন্টের এন্ট্রি এভাবেই ধরা হয়। পারপেচুয়াল সিস্টেমের মতে পণ্যের ডিসকাউন্ট পাওয়া মানে পণ্যের মূল্য কমে যাওয়া, তাই পণ্যের ভ্যালুকেই কমাই দিলাম ডাইরেক্ট, কোনো কিছু যোগ বিয়োগ না করে ডাইরেক্ট কি করতাম, ধরেন আপনারা যে মেথড শিখে আসছেন হয়তো এই কারণে এটা বলতেছেন, যে আপনি যদি বলেন এটাকে ক্রয় কি আহ, ক্রয় বার্তা, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে জি আমরা স্যার, কি ক্রয় করতাম? বার্তা। জি স্যার। ক্রয় থেকে ক্রয় জি স্যার। বাদ দিতেন না? তাহলে ক্রয় থেকে ক্রয় বার্তা বাদ দেওয়া আর ক্রয়টাই কমায় দেওয়া একই কথা না? একই কাজ। হ্যাঁ। সো ইনফ্যাক্ট ক্রয় জি বলতেও স্যার। এখানে জি স্যার, পারপেচুয়াল একই ক্রয় মেনটেন করে না, পারপেচুয়াল মেনটেন করে ইনভেন্টরি। যে মজুদ পণ্যই তো আলটিমেটলি কমতেছে, মজুদ পণ্যের দামই তো আসলে কমে যাচ্ছে, কারণ ডিসকাউন্ট পাচ্ছি আমরা। সো এই জন্য ডাইরেক্ট মজুদ পণ্যকেই কমাই দিব। তাহলে দেখেন 4টা এন্ট্রির ক্ষেত্রেই কোন অ্যাকাউন্টটা ইউজ হয়েছে? 4টা ক্রয় সংক্রান্ত প্রত্যেকটা এন্ট্রিতে ইনভেন্টরি। ইনভেন্টরি স্যার। তার মানে ইনভেন্টরি। কোনোভাবে দাম বাড়া মানে ইনভেন্টরি বাড়া, দাম কমা মানে ইনভেন্টরি কমা, ঠিক আছে? ফেরত দেওয়া মানেও ইনভেন্টরি কমা। বোঝা গেছে? তাহলে ঘুরে ফিরে কেনা বেচা ফেরত ডিসকাউন্ট যাই হোক না কেন, সব চেঞ্জ কার সাথে? ইনভেন্টরি। ইনভেন্টরির সাথে। আচ্ছা, এখন যদি আমরা ডিসকাউন্ট না দিতাম তাহলে কি জার্নাল হতো? যদি ডিসকাউন্ট 10 দিনের মধ্যে না দিতে পারতাম তখন কি জার্নাল দিতাম? তখন স্যার অ্যাকাউন্ট ক্যাশ ক্রেডিট। 3500 থাকতো। অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট 3500, ক্যাশ ক্রেডিট ক্যাশ 3500, ক্রেডিট পুরোটাই 3500। দিতে হইতো, তখন আর অন্য কিছুর চিন্তা ভাবনা, দাম কমা বাড়ার বিষয় থাকতো না, তাই তো? বোঝা গেছে কিনা? ইয়েস স্যার। তাহলে Yes, এই sir. কিন্তু আমাদের পার্চেস সংক্রান্ত এই 4 ধরনের এন্ট্রি আমাদের হতে পারে: ক্রয় করা, ক্রয় পরিবহন, ক্রয় ফেরত, আর টাকা পরিশোধ, পেমেন্ট। তাহলে পারচেজ, ফ্রেইট কস্ট,
পারচেজ রিটার্ন এবং ক্যাশ পেমেন্ট। ঠিক আছে, এই 4 ধরনের ট্রানজাকশনে কিন্তু ক্রয় রিলেটেড বিষয় হতে পারে। এখন বিজনেস কি শুধু ক্রয় করে? না স্যার, বিক্রয় করে। এটা তো ক্রয় সংক্রান্ত লেনদেন গুলো গেল। এই যে পণ্যগুলো কিনে আনলাম, এগুলো আবার বেচবো না? ইয়েস স্যার। জি স্যার। বেচবো। তাহলে যদি আমরা বিক্রেতা হই, বিক্রির সময় কি করব সেটা শিখতে হবে, কিন্তু আজকে আসলে সময় পার হয়ে গেছে অনেক। আর ওই যে ঘুরে ফিরে আমি অনেক স্লো পড়াই, চাইলেও ফাস্ট পড়াইতে পারি না। ভাবতেছিলাম না এক টানে শিখাই ফেলবো, শেষ করে দিব, কিন্তু আলটিমেটলি না, শেখানোর সময় ওই তাড়াতাড়ি করতে স্যার পারি না। আজকের মতন শেষ করে হ্যাঁ, দেন স্যার। এরকমই ঠিক আছে। কারণ শেষ করে দেন স্যার, সামনে নামাজ পড়তে হবে স্যার আবার। তুমি ঠিক আছে স্যার। কিসের নামাজ পড়বেন বাবা? কি করলে এখন কিসের নামাজ? এখন হোক পরে হোক, কিসের নামাজ পড়বেন?